ভট্টাচক্রে এখন এটা কোনো একটা দল, বিএনপির লোকজন এই সুবিধাটা নিচ্ছে। নোরাজে নাই তা না, আমি চাঁদাবাজ তার কোনো দল আমি মনে করি না। এই যে সোহাগ হত্যাকাণ্ডটা, এটা কিন্তু আসলে সেই প্রাগৈতিহাসিক যুগের মতো একটা ঘটনা। তাকে এভাবে হত্যা করা, সো আমি তাকে জঙ্গি ছাড়া কোনো কিছুই অন্যভাবে বলতে চাই না। আরেকজন বিএনপি নেতাকে দেখা গেল যে তার রগ কেটে হত্যা করা হয়েছে। প্রত্যেককে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য, সর্বোচ্চ শিক্ষার জন্য কেন ঢাকায় আসতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডেলিজ খান আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্ট্র্যাটলগের নতুন এপিসোডে। আপনারা সবাই জানেন যে সকল পেশাজীবী শ্রমজীবীদের দল জনতার দল, এই দল সৎ, শিক্ষিত, বুদ্ধিমান ও সাহসী নেতৃত্বের কাণ্ডারি খুঁজে বের করার চেষ্টা করছে এবং তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি আমাদের এই স্ট্র্যাটলগ অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের যে সকল সমস্যা আছে তা নিয়ে বিজ্ঞজনদের পরামর্শ, তাদের ইনসাইট আপনাদের সাথে শেয়ার করতে চাই। একইভাবে আজকে আমাদের এই আলোচনায় উপস্থিত আছেন জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত স্বামী কামাল স্যার। স্যার আসসালামু আলাইকুম। সেই দর্শক মণ্ডলী, আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করেছি আমাদের এই আলোচনার জন্য, এটা অত্যন্ত কন্টেম্পোরারি একটি টপিক। সম্প্রতি 3টি হত্যাকাণ্ড হয়েছে, বীভৎস হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে দেশের সার্বিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তা ঠিক কোন অবস্থায় আছে তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। একই সাথে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কী ধরনের প্রস্তুতি, নতুন রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ঠিক কোন পর্যায়ে আছে এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির কী পর্যায়ে আছে, এই সকল জনতার প্রশ্ন নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রিগেডিয়ার জেনারেল স্বামী কামাল স্যারের কাছে। স্যার, শুরুতেই আপনাকে প্রশ্ন করব যে জনতার দল যে জার্নিটা শুরু করলো, যে প্রেক্ষাপটে জার্নিটা শুরু করলো, শুরুতে মনে হচ্ছিল যে বাংলাদেশের ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি সম্ভবত অনুকূল অবস্থায় চলে এসছে, যেখানে থেকে সুস্থ ধারার রাজনীতিকে প্রমোট করা সম্ভব হবে। এবং আপনি নিজেও প্লেটোর সেই বিখ্যাত বাণী যে ভদ্রলোক যখন রাজনীতি থেকে নিরুৎসাহিত হয়ে যায় তখন ভদ্রলোকের 2 ধরনের শাস্তি হয়। এক ধরনের হচ্ছে যে অভদ্র লোক যারা আছে তারা তাকে শাসন করে, আর আরেকটা হচ্ছে নিকৃষ্ট যারা আছে তাদের হাতে শোষিত হতে হয়। তো সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি যে পলিটিক্যাল পার্টিটা শুরু করলেন, তার প্রধান হিসাবে আপনি বর্তমান যে ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি তাকে কিভাবে মূল্যায়ন করবেন, এবং এই মূল্যায়নের সময় আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করব যে সাম্প্রতিক নৃশংসতম হত্যাকাণ্ডটাকে মাথায় রাখার পাশাপাশি আমাদের দেশে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি এখনো ডিপ্লয়েড আছে, এটাকেও যদি একটু আলোকপাত করেন আপনি স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্ট্র্যাটলগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার বেশ কয়েকটা প্রশ্ন আপনি উত্থাপন করেছেন একসাথে, আমি ধারাবাহিকভাবে এটার উত্তর দেওয়ার চেষ্টা করি। সর্বপ্রথম আমি মনে করি যে আমরা একটা অভূতপূর্ণ সুযোগ পেয়েছি নতুন রাজনীতি করার। সেজন্য জুলাই আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে, আত্মাহুতি দিয়েছে বা পঙ্গুত্ব বরণ করেছে বা বিভিন্নভাবে ভোগান্তির মধ্যে পড়েছে, তাদের প্রতি হাজারো কৃতজ্ঞতা জাতির পক্ষ থেকে। তারা এই স্বৈরাচারী যে সরকারের পতন, সেটা একটা মানে অভূতপূর্ণ, আমি বলছি যে সুযোগ তৈরি করে দিয়েছে। সো আমরা রাজনীতি করার, নতুন করে ভাবার সুযোগ পাচ্ছি। দেখুন, 143টা নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। সংখ্যা যাই হোক, তাদের অবস্থান যাই হোক, কিন্তু এই 143টা দল তো ইতিপূর্বে কখনো এত সোৎসাহে, এত বড় সংখ্যায় আবেদন করার সুযোগও ছিল না, সম্ভাবনাও ছিল না, আগ্রহ দেখায়। তো সেক্ষেত্রে একটা সুযোগ তৈরি হচ্ছে। এখন আসি যে এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারবো কি পারবো না, এটা ভবিষ্যৎ বলে দেবে। কিন্তু এখন যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা ভবিষ্যতে কি হবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল। মোটা দাগে আমি অনেকবারই এটা বিভিন্ন টকশোতে বলেছি যে আন্দোলনটা আসলে ব্যর্থ হতে বাধ্য। কেননা একটা আদর্শিক যে আন্দোলন, যে পৃথিবীতে যে বিপ্লবগুলি সফল হয়েছে, সেই বিপ্লবগুলোর কিছু লক্ষ্য, উদ্দেশ্য, নেতৃত্ব, এই ধরনের কিছু মৌলিক বিষয় ছিল যেটা আমাদের এই
আন্দোলনে আমরা দেখিনি। যেমন খুব সংক্ষেপে যদি আমি একটা দুটো কথা বলি যে নেতৃত্বের ক্ষেত্রে যে সফল বিপ্লবগুলি যদি আপনি সেই গ্রেট ব্রিটেনের মানে তারা গ্রেট রেভলিউশন বলে, মহান বিপ্লব যেটা বলে 16th সেঞ্চুরিতে, তারপরে ফ্রেঞ্চ রেভলিউশন, তারপরে বলশেভিক রেভলিউশন, চাইনিজ রেভলিউশন, কিউবান রেভলিউশন, ইভেন আপনার ইরানের রেভলিউশন, তো এইসবের ক্ষেত্রে প্রথম কয়েকটা জিনিস খেয়াল করে নেতৃত্ব। এই নেতৃত্ব কিন্তু বুর্জুয়া নেতৃত্ব। বুর্জুয়া বলতে মিডল ক্লাস, যারা এটাতে বড় ধরনের একটা ভূমিকা রাখেন। আবার ওই আমি নাম ধরে বলতে চাই না, মাও সেতুং এর কথা, সেই মন্তেস্কিউ ভলতেয়ারদের কথা, বা কিউবাতে চে গুয়েভারার কথা, এটা তো বললাম, আমি বলতে চাচ্ছি না। সো মোটা দাগে এই নেতৃত্ব ছিল বুর্জুয়া নেতৃত্ব। বাট আমাদের এখানে এই আন্দোলনের নেতৃত্ব ছিল শ্রেণীকক্ষের নেতৃত্ব, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, মূলত তারা ছাত্রছাত্রী। তারা সুতরাং তাদের ম্যাচুরিটি, তাদের চিন্তাভাবনা, তাদের লেখাপড়া, মানে অনেক কিছুতেই এখনও সেই দক্ষতা, সেই প্রজ্ঞা ছিল না। এবং তারপরে এটা কি এই একটা সফল বিপ্লবের যে কতগুলি কারণ থাকে, যদি আমরা অর্থনৈতিক কারণ এই আন্দোলনের ধরি, সে অর্থনৈতিক কারণটা ছিল কোটা বিরোধী আন্দোলন থেকে কিন্তু এটা শুরু হয়েছে। সো এখানে মূলত এই বিপ্লবের মূল কারণ কিন্তু হচ্ছে অর্থনৈতিক। তো সেখানে আপনার সে দারিদ্র্য এবং বৈষম্য না, দারিদ্র্য এবং আরেকটা হচ্ছে গিয়া বেকারত্ব, এই দুটো মূল কারণ। এই জন্য তো কোটা বিরোধী আন্দোলন হচ্ছে। তাহলে যখন বিপ্লবটা সফল হলো, তাহলে সেই অর্থনৈতিক কারণগুলো গেল কোথায়, যেগুলিকে আমাদের অ্যাড্রেস করা উচিত ছিল? এই ব্যাপারে কিন্তু কিছুই হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে বিপ্লবের যেমন ফ্রেঞ্চ রেভলিউশনের লিবার্টি, ফ্র্যাটার্নিটি, এরকম ইকুয়ালিটি, এরকম বিষয় ছিল। আমাদের এখানে কি কোনো কিন্তু স্লোগানও নাই, কোনো আদর্শ নাই, কোনো নীতি নির্ধারণ। সবচেয়ে বড় কথা যে একটা সফল বিপ্লবের পর একটা বৈপ্লবিক সরকার হয়, আমাদের কিন্তু বৈপ্লবিক সরকার হলো না। তাহলে আমাদের এটা কি বৈপ্লবিক সরকার নাকি সাংবিধানিক সরকার? এটা কিন্তু কিছুই না, ইন বিটুইন একটা কিছু। সো যদি বৈপ্লবিক সরকার হতো, মানে প্রত্যেকটা সফল বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি, যেমন 20শে জুন 1789 সালে টেনিস কোর্টে একটা শপথ হয়েছিল, টেনিস কোর্ট ওথ বলে, এটা ঐতিহাসিকভাবে ফ্রেঞ্চ রেভলিউশন আগে 1789 সালে। তখন এই টেনিস কোর্টের মধ্যে বিপ্লবীরা বসে সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে, আমরা এখানে বসে আছি, আমরা উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মানে নেতৃত্ব আমাদেরকে একটা ভালো সংবিধান উপহার দেবে না, চার্টারটা ডিক্লেয়ার না হবে। হ্যাঁ, চার্টার ডিক্লেয়ার হবে না। তাহলে হচ্ছে কি, এখানে রাজনীতিবিদরা বা যারা ক্ষমতায় যাচ্ছে তখন, সেই সময় যে যারা মানে ওদের আর নাম বলি না, গ্যারন্ডিস্ট এবং আরো কয়েকটা গ্রুপ ছিল, তো এদের মানে বিপ্লবী আর কি, সহজ কথায়, তারা এখানে সংবিধান রচনার কাজ করছে। স্কুলে তারা বসে আছে, মানে বিপ্লবীরা, ওদিকে গিলোটিনে ফাঁসি হচ্ছে। এই কাজটা সাইমultaneously হচ্ছে। এই ঘটনাটা সব জায়গায় হচ্ছে। ইভেন বলশেভিক রেভলিউশনের প্রথম অবজেক্টিভ ছিল অর্থনৈতিক সংস্কার, সর্বশেষ হলো গিয়া রাজনৈতিক সংস্কার, যেটা গর্বাচেভের সময় এসে গ্লাসনোস্ট পেরেস্ট্রয়কা যেটা বলা হয়। গ্লাসনোস্ট পেরেস্ট্রয়কা মানে সামান্য স্বাধীনতা। এইটা দিতে গিয়ে দেখা গেল যে রাশিয়ান মানে ইউএসএসআর ভেঙে গেল। তার মানে কি, যখন প্রত্যেকটা বিপ্লবের ক্ষেত্রে এরকম, আমাদের কি হলো, সিদ্ধান্ত হলো যে না, আমরা একজন গ্রহণযোগ্য, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার দেব। তাহলে বিপ্লবী সরকার না হলে সংবিধানকে কিন্তু স্থগিত করা সম্ভব না। তাহলে কি হলো, এই সাংবিধানিকভাবে প্রফেসর ইউনূসকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলো। তখন এটা সুপ্রিম কোর্টে মতামত চাওয়া হলো আর্টিকেল 106 অনুযায়ী, যে তো সাংবিধানিকভাবে আপনার সরকারকে আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিম কোর্ট মতামত দিলেন যে না, এটা ঠিক আছে। তার মানে আমাদের এটা না বিপ্লবিক সরকার, না সাংবিধানিক সরকার, এটা হলো মাঝামাঝি একটা অবস্থান, না ঘরকা না ঘাটকা। হ্যাঁ, এখন যাক, এটা আমরা সমালোচনা জানি। তারপর একটা সিস্টেম যে কোনোভাবে চললে হলো। তাহলে কত হলো, এই সরকারের এজেন্ডাটা কি? এখন বলা হচ্ছে ঠিক আছে, একটা বড় জনগোষ্ঠীর সমর্থন, সব রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে সবাই তাদেরকে সমর্থন দিল ও তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করলো। সেক্ষেত্রে গভর্নমেন্টের সুস্পষ্ট কিন্তু এজেন্ডা আমাদের কাছে পেলাম না। আমরা কিন্তু মানে বিচার করবে, সংবিধান রচনা করবে, নাকি সংস্কার করবে, নাকি নির্বাচন করবে, এরকম কিন্তু অফিসিয়ালি তারা মুখে বলছে, কিন্তু আমরা কিন্তু এরকম ইট শুড হ্যাভ বিন রিটেন পুরো জাতির কাছে কমিটি, এই আমাদের এজেন্ডা, এই সময় আমরা নিব, এটা কিন্তু হওয়া উচিত ছিল, যেটা না, আমরা মুখে মুখে অনেক কিছু শুনছি।
তো এনিওয়ে, তো এরভাবে চলতে থাকলো। এর মধ্যে যেটা হলো যে এই যে বিপ্লব মানে মানে গত সরকারের পতনের পরে একটা বিশাল একটা শূন্যতা তৈরি হলো। এই শূন্যতা কিন্তু রাজনৈতিক, এই শূন্যতা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে। পুলিশ জানেন প্রায় 111টা থানার মধ্যে আক্রমণ হয়েছে, অস্ত্রপাতি লুট হয়েছে, প্রায় 5,000 মানে মারণাস্ত্র বা আগ্নেয়াস্ত্র এটা খোয়া গেছে, অনেক কয়েক লক্ষ অ্যামুনিশন খোয়া গেছে, ইত্যাদি ইত্যাদি। সো একেবারেই এবং পুলিশকে যেভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, সো অনেক বিষয় আছে যেখানে পুলিশ বলতে গেলে প্যারানয়েড, মানে পুলিশ একেবারে মনস্তাত্ত্বিকভাবে পঙ্গু হয়ে গেছে। অনেকটা ওই যে পিটিএসডির মতো ট্রমায় ভুগতে। হ্যাঁ, ট্রমাটাইজ। সুতরাং তারা কোনোভাবে কাজ মানে পুলিশি জব করার যে সক্ষমতা সেটা তারা একেবারেই হারিয়ে ফেললো। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা এখন সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করছে, চাঁদাবাজি, অন্যায়, জবরদখল, ধর্ষণ, এই অন্যায় অভিযোগগুলো করছে, এরা তার সুবিধাবাদী গ্রুপ। এরা সবসময় যে কোনো পরিস্থিতিতে এটা কাজে লাগাতে চাইবে। ঘটনাচক্রে এখন এটা কোনো একটা দল, বিএনপির লোকজন এই সুবিধাটা নিচ্ছে। এখন অন্য রাজ্যে নাই তা না, আমি চাঁদাবাজ তার কোনো দল আমি মনে করি না। এখন এটা যদি কোনো দল তাদেরকে স্বীকৃতি দেয় যে না, ওরা অনেক দিন না খেয়েছিল, একটু একটু করবেই, এটা হচ্ছে এক ধরনের মানে কি বলবো, এটা এক ধরনের সস্নেহে তাদেরকে মানে বাড়তে দেওয়া, প্রশ্রয় দেওয়া। সো এটা খুবই খুবই সুইসাইডাল। তো এখন যেটা যে বিষয়টা আমরা খেয়াল করছি, দেখুন গত সপ্তাহে যে কয়েকটা মর্মান্তিক ঘটনা ঘটলো, বিশেষ করে মিডফোর্ডে এই যে সোহাগ হত্যাকাণ্ডটা, এটা কিন্তু আসলে সেই প্রাগৈতিহাসিক যুগের মতো একটা ঘটনা। আরও যদি প্রেসাইজলি বলতে চাই, 70-80 দশকে আমরা হিন্দি ফিল্মে দেখতাম এরকম ঘটনা ঘটাতেও, সো দ্যাট নায়ক এসে সেই পারপিট্রেটর বা সেই অপরাধীকে সাহায্য করবে এবং হল ভর্তি মানুষ হাততালি দিবে, এটাই ছিল অবজেক্টিভ। সেরকম একটা ঘটনা প্রকাশ্য দিবালোকে এতগুলি মানুষের সামনে এভাবে নৃশংসভাবে হত্যা করা, এটা কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ নেই। তার আগের দিনে আমরা আরও 2টা ঘটনা লক্ষ্য করলাম। এক ইমামকে একজন মুসল্লি, আই এম নট শিওর, এইভাবে তাকে মানে মানে ধারালো, উনি মদিনা থেকে পড়াশোনা করে আসছিলেন, সো হি ইজ অ্যান স্কলার, এবং উনি যা বলেছেন আমি শতভাগ ওনার সাথে একমত। মিলাদ ব্যাপারে এগুলো তো বেদাত অনেক কিছু আছে, আমি ওগুলোতে না যাই। কথা হলো যে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেই জন্য তাকে এভাবে হত্যা করা, সো আমি তাকে জঙ্গি ছাড়া কোনো কিছুই অন্যভাবে বলতে চাই না। আবার আরেকজন বিএনপি নেতাকে দেখা গেল যে তার রগ কেটে হত্যা করা হয়েছে। সো আপনি গত কয়েক মাসের যে ঘটনা দেখবেন, এটাতে একটা জিনিস আমরা বারবার ভুল করছি। এই যে 6-7 বছরের যে শিশুটাকে ধর্ষণ করে হত্যা করলো আসিয়া নাম, এতদিন ধরে আমরা কি করলাম এটা নিয়ে? সো রাষ্ট্র যখন নিষ্ক্রিয় থাকে তখনই কিন্তু এই ঘটনা রিপিট হবে। এবং আমার ধারণা এই সোহাগের মতো হত্যাকাণ্ড বা এরকম ঘটনা আরও ঘটবে ইন কুইক সাকসেশন, অনেকগুলি ঘটবে। কারণ আপনার আমার কাছে তথ্যের অভাব, আমরা পত্রিকায় দেখছি, নেটওয়ার্কে দেখছি, টেলিভিশনে দেখছি, মোবাইলে ফেসবুকে দেখছি, জানতে পারছি। আপনি বিশ্বাস করেন, আমি গ্রাসরুট লেভেলের একদম তৃণমূল লেভেলের খবর জানি, প্রত্যেকটা গ্রামে, পাড়ায়, মহল্লায়, পরিবারে এই ঘটনাটা ঘটছে। মানে এরকম কিছু না কিছু অন্যায়, অবিচার, চাঁদাবাজি, মামলাবাজি, হামলা, ধর্ষণ, এই ধরনের ঘটনা ঘটছে, এগুলো রিপোর্ট হচ্ছে না। আপনার আমার কাছে তথ্যের অভাব, কিন্তু গ্রামের মানুষ, প্রত্যেকটা মানুষকে আপনি যান, যদি সাহস নিয়ে কথা বলতে পারে, 100টা প্রবলেম এরকম বলতে পারে। সো এটা একদম মানে মানে কি বলবো, গ্যাংগ্রিনের মতো ছড়িয়ে গেছে বাংলাদেশের সর্বত্র। আমার মনে হয় স্যার কিছু জায়গায় পারসেপশনে ভুল যাই মাঝে মাঝে, যেমন পলিটিক্যাল কিলিং, কেনেডি মারা গেছে, ইটস এ পলিটিক্যাল কিলিং। ইভেন পলিটিক্যাল কিলিং ক্যান বি মুজিবুর রহমান, জিয়াউর রহমান, তো পলিটিক্যাল কিলিং। গ্রাসরুট লেভেলে এটাকে পলিটিক্যাল কিলিং বলারই কোনো সুযোগ আছে কিনা? দিস ইজ ভেরি পিওর ক্রাইম। কারণ আমরা যে মানে এই সোহাগ হত্যাকাণ্ডের যে আঙ্গিকগুলো দেখি, আপনার সাথে আগে আলোচনা হয়েছে এবং আমরা একটা প্রেস রিলিজও দিলাম যে জায়গায়, যে প্রথমত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে একটা মানুষ বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা এবং সামাজিক পরিস্থিতিতে তার ভিতরে এই দুঃসাহস অথবা এই ডেয়ারনেস চলে আসছে যে সে অন ক্যামেরা প্রকাশ্য দিবালোকে
পাবলিক প্লেসে একটা ব্লান্ট অস্ত্র দিয়ে দলবদ্ধভাবে 3-4 জন মিলে আরেকটা মানুষকে মেরে ফেলতে পারে। এটা হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে যে অপরাধ প্রবণতাটা কোন লেভেলে পৌঁছালে পরে এটা ঘটে। আমি একই সাথে এটার সাথে রিলেটেড যেটা বলতে চাচ্ছি যে একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন লেভেলে পৌঁছালে পরে অপরাধীরা এই লেভেলের ফ্লেক্সিবিলিটি এনজয় করে, অলমোস্ট জেমস বন্ডের মতো লাইসেন্স টু কিল। এটা একটা। দ্বিতীয়ত যে আঙ্গিকটা খুব ডেঞ্জারাস সেটা হচ্ছে যে পলিটিক্স তাকে ইমিউনিটি দিবে, এই বিশ্বাসটা কোত্থেকে আসতেছে। এটা একটা ডেঞ্জারাস মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পারসেপশন যে আমি পলিটিক্যাল লিডার অথবা আমি পলিটিক্যাল সংশ্লিষ্টতা আছে আমার, পলিটিক্যাল পার্টি আমাকে শেল্টার দিবে। সো মেবি হয়তো এই যে এত বড় একটা অ্যাট্রসিটি করার পরে 5 আগস্টের পর শেখ হাসিনা প্রথমে যেমন ইয়েতে গেলেন, দিল্লিতে গেলেন, গিয়ে ফার্স্টে উনি অ্যাঙ্কার করলেন, তারপর আস্তে আস্তে বিভিন্ন চ্যানেলে তার মূল যে নেতা আছে তাদেরকে উনি ট্রান্সফার করলেন ইন্ডিয়াতে। তো এই যে আঁতাত, পলিটিক্যাল একটা আঁতাত, এটা তো অত্যন্ত ডেঞ্জারাস একটা জিনিস শো করে। আর আরেকটা যে অ্যাঙ্গেল এখানে খুব ডেঞ্জারাস সেটা হচ্ছে যে আমাদের নেক্সট জেনারেশন, আমরা যে বলি যে নেক্সট জেনারেশনকে নিয়ে পলিটিক্স করবো আমরা, নেক্সট জেনারেশন এরকম একটা কিলিং যখন দেখে তখন তার মনোজগতে আসলে কি মানে ছাপ পড়ে। তো এই প্রেক্ষিতেই স্যার আমার আপনার কাছে যে কোশ্চেন সেটা হচ্ছে যে আমাদের বিদ্যমান আইন শৃঙ্খলা বাহিনী এইটা এই জাতীয় ঘটনার ভবিষ্যৎ পুনরাবৃত্তি রোধ করতে আদৌ সক্ষম কিনা অথবা কতদিনে সক্ষম হবে, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু স্যার অনেকে বলে যে পলিটিশিয়ানরা হচ্ছে সমাজের চিকিৎসক, তাহলে এই যে সামাজিক ব্যাধি মানে আপনি নিজেও স্যার কল্পনা করতে কষ্ট হয় যে পাথর দিয়ে একটা লোককে মারতেছে, 4টা লোক যদি এসে পাথরটা সরাই দিত তাহলে হয়তো এই লোকটা প্রাণে বেঁচে যেত। এই আমাদের পাবলিকের ভিতরে ভায়োলেন্সের প্রতি এই নিরুৎসাহ হঠাৎ করে যে চলে আসলো, এটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো স্যার? আচ্ছা, মূলত এখানে একটা মানে রেইন অফ টেরর, একটা ত্রাসের রাজত্ব তৈরি হয়েছে। আমরা যেটা দেখলাম যে যখন তাকে ধরে নিয়ে আসে দোকান থেকে, আচ্ছা ইন্টারেস্টিংলি সেও কিন্তু বিএনপি রাজনীতির সাথে জড়িত, যাকে হত্যা করা হয়েছে, সোহাগ। আচ্ছা, পাশের লোকে যে পাশের দোকানদারের যে স্টেটমেন্ট আজকে পত্রপত্রিকায় এসছে যে 20-25 জন তাকে দোকান থেকে ধরে নিয়ে আসে এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজির একটা ব্যাপার চলছিল। এবং এইটার কথা হচ্ছে যে চাঁদাবাজির তার কাছে 3 লাখ টাকা মান্থলি চেয়েছে। এবং সেটা আমরা পত্রিকায় জানতে বললাম যে 2 লাখ টাকায় মধ্যস্থতা হয়েছে এবং এখানে বিএনপির উচ্চ পর্যায়ের একজন নেতৃত্ব ছিল যার নেগোসিয়েশনে, তার মানে এই টায়ারের উপরের টায়ারের একজনই আছে, মানে বিএনপির নেতৃত্ব আছে, তারা সমাধান করেছে 2 লাখ টাকা। ওই 2 লাখ টাকা দেওয়া নিয়ে বোধহয় এটা বিরোধ হয়েছে, যে কারণে তাকে 20-25 জন ধরে নিয়ে এসে তারপরে এইভাবে পাবলিকলি হত্যা। তার মানে 20-25 জন অন দ্য স্পট ছিল, তার উপরের নেতৃত্বে, তার উপরের টায়ারের নেতৃত্ব আছে এবং এতগুলি মানুষের সামনে ঘটনা ঘটলো এবং পাশের যে দোকানটা তাকে শাসন করেছে যে যেখানে আছো সেখানে থাকো, তুমি নড়াচড়া করলে তোমারও খবর আছে। সো পুরো জায়গাটাকে টেরোরাইজ করা হয়েছে, সাইকোলজিক্যাল টেরোরাইজ করা হচ্ছে। এখন তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটনা হচ্ছে যে এইটা একটা অর্গানাইজড ক্রাইম, এই ব্রুটালিটি অর্গানাইজ, এবং এখানে কোনোভাবে মানে দল এটা অস্বীকার করতে পারে না, অ্যাবসার্ড। আমরা যদি বলি যে এই চাঁদার ভার আরো উপরে গেছে, অস্বীকার করতে পারবেন? অস্বীকার কোনো বুদ্ধি নেই। আজকে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় যান। এই জায়গায় একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন স্যার মনে পড়ছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনি পলিটিক্যাল একটা পার্টির প্রধান, ডিসিপ্লিন এবং রেজিমেন্টেশন, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ? ডিসিপ্লিন এবং রেজিমেন্টেশনের কোনো বালাই নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে। তাহলে তো স্যার এরকম স্বৈরাচার, স্বেচ্ছাচারিতা, মাফিয়াতন্ত্র, অর্থ পাচার, এগুলো হচ্ছে মূল উপজীব্য। এটা যদি হতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আজকে এমন হতো না। তো এখন দেখুন সারা দেশ একটা আমি বললাম যে প্রত্যেকটা উপজেলাতে যান, যত প্রতিষ্ঠান আছে তার প্রতিষ্ঠানের সভাপতি এখন কারা, এই রেজিম পরিবর্তন, যত টেন্ডার আছে এরা কারা পেয়েছে, যত জলমহল, বালুমহল, যত মানে আয়ের কাদের হাতে। এবং এমন হয়েছে যে এখন দেখুন উভয়ই বিএনপির, যে আজকে নিহত হলো, হত্যা করা হলো যাকে, সেও বিএনপি করে এবং যারা হত্যা করে তারাও বিএনপি করে। আমরা এটা কিন্তু ওই যে বললেন যে রাজনৈতিক হত্যাকে আমরা বলতে পারি না, এটা মূল কারণ হচ্ছে এখন
অর্থনৈতিক চাঁদাবাজি, এরকম হাজার হাজার ঘটনা ঘটছে। মুরাদনগরে যে ধর্ষণ হলো, এটার উত্তর কি? পাটগ্রাম থানায় যে আক্রমণ হলো, সেখানে কেন মানে যথাযথ পদক্ষেপ নিল, কারা করলো? হাউ সুপ্রিম লিডার শুড কন্ট্রোল দিস? সুপ্রিম লিডারের কন্ট্রোল করার সামর্থ্য নাই। যদি তাদের থাকতো তাহলে করে ফেলতো। বারবার আমরা দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে আপনারা এসবের মধ্যে জড়াবেন না, দলকে করবেন না। আমার কথা হচ্ছে পুরা বহিষ্কার বহিষ্কার, এটা হচ্ছে জাস্ট ইটস এ সার্কাস, নাটক ছাড়া কিচ্ছু না। ৫ জন কম্বলের আপনি লোম বাঁচবেন কিভাবে? আপনি আপনি কি অস্বীকার করতে পারবেন? আজকে স্টেটমেন্ট দেন তো যে এই চাঁদার সাথে আমরা যৌনভাবে জড়িত না। মুখে তো অনেক কিছু বলছেন। মুখে তো অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু আপনার আচ্ছা, এখন রাষ্ট্রের যেটা দায়িত্ব, রাষ্ট্রের যেটা ব্যর্থতা, আমি সেটা বলব। রাষ্ট্র এখানে পুলিশকে দিয়ে কাজ করতে পারছে না। সশস্ত্র বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে তারা হাত তো বেঁধে রাখছে স্যার, সাথে হাত দিচ্ছে পা না। কাজ করছে না। আমি অবশ্যই এটাকে রাষ্ট্রের দায় মনে করব। এবং দেখুন, এই যে সারা দেশে এতদিন এতগুলো যে মিথ্যা মামলা হলো, একটার মামলা এতবার আইন উপদেষ্টা, এতবার পুলিশের আইজিপি বলছেন যে মিথ্যা মামলা যেটা, এটা এটা মানে মানে তাদেরকে বেল দেওয়া হবে। কোনো বেল হচ্ছে না। বাংলাদেশের অসহায় মানুষের সবচেয়ে বড় এখন রাষ্ট্রীয় পীড়নের শিকার, নির্যাতনের শিকার, যারা হত্যা মামলা, যারা মানে শিকার। গত সপ্তাহে, গত ১ মাস আগেও এরকম নতুন নতুন মামলা হচ্ছে। এই মামলা দিয়ে রীতিমতো চাঁদাবাজি হচ্ছে। একটা মামলার আসামি হচ্ছে ২০০ জন, সাথে আরো ২০০ জন। এবং যার কাছে টাকা আছে সবাইকে এই মামলার আসামি করে, মানে এটা চাঁদাবাজি করা হচ্ছে। সারা দেশে এটা হচ্ছে। আমার কথা হলো যে এতবার শীর্ষ নেতৃত্ব জানাচ্ছেন, কাজ হচ্ছে না কেন কি? মানে উচিত মাঠে আসার জন্য এবং নেতৃত্ব ধরতে হবে। এই যে অনেক জায়গায় যে অনেক বড় বড় প্রোগ্রাম করছেন, বড় বড় অনুষ্ঠান করছেন, এ টাকা কোত্থেকে আসে? কোত্থেকে টাকা আসে? তো এগুলো চাঁদাবাজি না? সো এই চাঁদাবাজিগুলো কিন্তু আপনি স্পন্সর করেন, তাহলে এরকম হত্যাকাণ্ড ঘটবেই। আর্মিকে অলরেডি ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, এটা অভূতপূর্ব, এর আগে কখনো দেওয়া হয় নাই। সো এই ম্যাজিক টুলটা দেওয়ার পরেও কাজ হচ্ছে না। আবার আর্মির পক্ষ থেকে মাঝে মাঝে বলা হচ্ছে যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, যেটা হচ্ছে যে আর্মি ধরছে, ধরে পুলিশের কাছে দিচ্ছে, তারপরে ট্রায়াল হচ্ছে না। তো দ্যাট ইজ অলসো ট্রু। আর আরেকটা জায়গায় স্যার আমি যেটা দেখি সেটা হচ্ছে চাঁদাবাজি ইজ নট এ ভেরি পেটি অফেন্স। আপনিও চিটাং হিটরেক্সে ডিপ্লয়েড ছিলেন, আমিও চিটাং হিটরেক্সে ডিপ্লয়েড ছিলাম। এই শান্তি বাহিনীর চাঁদাবাজি বন্ধ করতে কিন্তু স্যার আমাদের ডিটেইল কাজ করতে হয়েছে, এবং অনলি দেন ওদের যখন এই চাঁদাবাজির পাইপলাইনটা অফ করা যায় তখনই আসলে তারা লাইনে আসে। আর দেশব্যাপী এখন যে চাঁদাবাজি চলছে স্যার, আমরা আপনার কাছ থেকে কিছু ডাইরেক্টিভ শুনতে চাই স্যার, যে আসলে হাউ পুলিশ শুড পুল আপ দেয়ার শক্স, হাউ মানে আর্মি হাত পা বেঁধে সাঁতার কাটা বন্ধ করবে, এবং জনগণ কিভাবে এই চাঁদাবাজদের উপদ্রব থেকে নিজেদেরকে আস্তে আস্তে রক্ষা করতে শুরু করবে স্যার। আচ্ছা, এটা একটা মানে প্রশ্ন হিসেবে চমৎকার, যদিও এটা মানে যথেষ্ট ব্যথিত করার মতো বিষয় আছে, বিকজ আমরা আইনের প্রয়োগ দেখতে পাচ্ছি না। দেখুন, দ্রুত আইনে দ্রুত মানে বিচারের মাধ্যমে এই কেসগুলি মানে যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হলো, বা মুরাদনগরে যে ধর্ষণ হলো, বা এটা কিন্তু হওয়া উচিত উইদিন 7 ডেজ। 7 ডেজ। এর জন্য কিন্তু বাংলাদেশে আইন আছে ২০০২ সালে আর্টিকেল ১০, যেখানে দ্রুত আদালত, এবং গতকালকেও বলেছে যে দ্রুত বছর। আমরা বারবার সরকারকে এই ব্যাপারে কথা বলতে দেখছি, কিন্তু প্রয়োগ শূন্য। এই আইন উপদেষ্টা, এই আইজিপি গত অক্টোবরেই একটা এরকম প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে অন্যায়ভাবে কাউকে আটকানো যাবে না, বা যারা মিথ্যা মামলায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। গতকালকে আবার এরকম একটা আমরা নতুন আর্টিকেল ১৭৩ নতুন একটা সংযোজন করেছে, যেখানে পুলিশের এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা কমিশনার পর্যায়ের যারা থাকবেন, তাদেরকে একটা ক্ষমতা দেওয়া আছে যে তারা চাইলে তদন্তকারী অফিসারের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, যদি কাউকে দেখে এই মামলার সাথে সম্পৃক্ত নয়, তাদেরকে তারা এই মামলার নাম থেকে বাদ দিতে পারবে। পরবর্তীতে যদি আবার তাদের সম্পৃক্ত পাওয়া যায় যথেষ্ট সাক্ষ্য, আবার তাকে নিয়ে আসবে। চমৎকার আইন। কিন্তু ধরে রাখেন, গত ১০ মাসে সরকারের কোনো আইন কার্যকরী করতে পারে নাই। এটাকে আমি সরকারের নিস্পৃহ এবং উদাসীনতা ছাড়া কিছু দেখছি না। দ্বিতীয় বিষয় হলো, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে। দেখুন, আর্টিকেল ১০০ মানে বাংলাদেশ পেনাল কোডের ১২৮ থেকে ১৩২-এর মধ্যে ইনএড টু সিভিল পাওয়ারে কি করতে পারবে
বলা আছে। এটা বলা আছে, এটা কিন্তু আগেই, এটা আমি এইবারের কথা বলছি না, তখনই কিন্তু একজন সেনাবাহিনীর একজন অফিসার পদবীর অফিসার নেতৃত্বে ম্যাজিস্ট্রেসি পাওয়ার গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে। তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলতে আমাদের যেটা ধারণা যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়োজনের মধ্যে ফায়ার করতে পারে, সেই ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। এবং যে আর্টিকেলগুলি এখানে সংযোজন করা হচ্ছে তাতে পুলিশ যা পারে প্রত্যেকটা কাজ সেনাবাহিনীকে এই আর দেওয়া আছে, কিন্তু আমরা এটা প্রয়োগ দেখতে পাচ্ছি না। আমি আপনার এর আগে কয়েকটা টক শোতে আমি বলেছি যে এই ব্যাপারে আমাদের দল থেকে আমরা একটা প্রেস ব্রিফিং করেছি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারের যথাযথ ব্যবহার করা হচ্ছে না। স্যার এই জায়গাটা একটু একটা প্রশ্ন মাথায় আসলো, সেটা হচ্ছে আমি জাস্ট এভাবে চিন্তা করছি যে আপনি যখন একটা লোকাল এরিয়াতে আমাকে মিনিস্ট্রেসি পাওয়ার দিবেন এবং আমার এরিয়া অফ রেসপন্সিবিলিটির আন্ডারে যে আমার 10 জন অফিসার আছে তাদেরকে ওই পাওয়ারটা এম্পাওয়ার করলেন, আমার আন্ডারে হয়তো 2টা থানা আছে, ওয়াই তাইলে শুধু আমি গ্রেফতার করে থানায় হ্যান্ড ওভার কেন করবো স্যার? আই শুড অলসো হ্যাভ দ্য অ্যাক্সেস, পুলিশ যে কাজগুলো করবে এগুলো সবই তো আমার করার একটা সার্টেন অথরিটি আছে, আপ টু দ্য কোর্ট এই প্রসেসটা আমি না, এটা এখানে একটা সীমাবদ্ধতা আছে, পুলিশ কিন্তু বিচারিক কাজ করতে পারে না। নট বিচারিক স্যার, যেমন আমি ধরে দিলাম সে মামলাটা ফল্ট মানে খুবই দুর্বল ভাবে করলো, ইচ্ছা মতো আরো 10টা আসামি ঢুকাইলো, এই কাগজটা আমাকে চেক করার চান্স দিচ্ছে না, আমি 10 জন দিয়েছিলাম, সে আরো 2 জন এক্সট্রা অ্যাড করলো, যেটা আপনি বললেন মামলাবাজির যে ট্রেনটা চালু হয়েছে, এই জায়গাটাতে কেন আমরা স্যার সুপার ইম্পোজ করতে পারতেছি না? হ্যাঁ, এই জায়গাটায় একটু কাজ করা প্রয়োজন বলে মনে করি। আপনি দেখুন সিএসি নুরুল হুদাকে যেভাবে ধরা হলো, তাকে অ্যারেস্ট করলো পুলিশ, তারপরে সেনাবাহিনীও অ্যারেস্ট করলো, 2-1জনকে করে পুলিশের কাছে দিল, তার বেল হয়ে গেল। তার মানে এটা কি রাষ্ট্রের উদাসীনতা না? মানে রাষ্ট্র বা বিচার ব্যবস্থা, মানে ঠিক আছে এরা তো দলীয় লোক, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নেই। কিভাবে বেল হয় এই ধরনের কেসের, এটা তো আমি বুঝি না। আবার একইভাবে অনেক নিরপরাধ মানুষ, আমি অনেকবার বলেছি, আমার এলাকার অনেক মানুষ আছে, নাম ধরে বলতে পারি, গত 4 মাস ধরে জেলে আছে, সে কখনো ঢাকা আসে নাই, সে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার। তাহলে কতটা নৃশংসতা কাজ হচ্ছে এখানে। বিচার জজ সাহেবরা রায় বেল দিচ্ছেন না, এত কোনো এই লোকগুলি কোনো নিরপরাধ, 100% নিরপরাধ মানুষেরা, অসহায় মানুষ, তাদের সামর্থ্য নাই যে মামলা চালাবে, সেই সামর্থ্য নাই, তাদেরকে জজ সাহেবরা কেন বেল দিতে পারতেছেন না? তারপরে আসছে, এবং আমরা কোনো হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের আমরা কোনো বিচারপতিকে দেখেছি আগাম জামিন বন্ধ, 2-1জন দেন, আবার কিছুদিন পর তার কাছে সেই বিচারিক ক্ষমতা নেওয়া হচ্ছে। তাহলে এখন আপনি বলুন সবচেয়ে বড় মানে নির্যাতনের শিকার এখন রাষ্ট্রের থেকে, না পাচ্ছে পুলিশের সহযোগিতা, না পাচ্ছে আপনার বিচার বিভাগের সহযোগিতা, আমরা কোনো শাস্তিই দেখিনি এর ভেতরে। আপনার দেখার কথা না। সিনহার যে মানে প্রদীপ, সেটা তো গত গভর্নমেন্টের আমলে এটা ডিসাইডেড হয়ে গেছে। এই জন্য তো বলেন যে বৈপ্লবিক সরকার হলে ওই যে ওখানে আজকে পাথর মেরে ইয়ে করেছে, কালকে পরশুদিন ওকে ঝুলাও, এরকম একটা, যেহেতু বৈপ্লবিক আইন, তার তো একটা আইনের একটা তার একটা সুবিচার পাওয়ার অধিকার আছে। এরপরে আপনি লোয়ার কোর্টে করবেন, তারপরে এটা মানে জজ কোর্টে আসবে, তারপরে এটা হাইকোর্টে যাবে, তারপরে আপিলেট ডিভিশনে যাবে, তারপরে মার্সি পিটিশনের সুযোগ আছে। মানে এই যে লম্বা দীর্ঘসূত্রিতা আইনের, সেটা যদি সাংবিধানিকভাবে আপনি অ্যালাউ করতে চান, এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, সেটা আমি বুঝি। কিন্তু কথা হলো যে পুলিশ বা রাষ্ট্র যেটা করতে হবে, এই যে যত বড় আসামি হোক না কেন, যত খারাপ মানুষ হোক না কেন, আপনি তাকে আদালতে নেওয়ার সময় পুলিশ কাস্টডিতে তাকে ডিম ছুঁড়ে মারছেন, জুতা মারছেন, সিএসি নুরুল হুদার ক্ষেত্রে যেটা হলো, এইটা কোনোভাবে এটা একটা ব্যর্থ রাষ্ট্রটার ইঙ্গিত করে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে চমৎকার যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন, এখানে সেনাবাহিনীকে নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এটার ব্যাপারে মানে একটা ইন্টারভিউ দিয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, 22 লক্ষ ভিউ আছে। সেই ভিউটাতে মানে দেখলাম, আমি বলেছিলাম যে প্রত্যেকটা উপজেলায় যদি 10 জনের একটা করে আর্মি ডিটাচমেন্ট রাখা হয় এবং তাদেরকে সর্বক্ষেত্রে তারা সুপারভাইজ করবে, কোথায় মামলা হলো, কোথায় টেন্ডার হলো, কে চাঁদাবাজি করছে, এবং পুলিশ বলবে যে কোনো কিছু মামলা আমাদের নলেজ ছাড়া হবে না। এমনকি কোর্টে কোন রায়ের কোনটার বেল হচ্ছে, কোনটার বেল হবে না, এটা পর্যন্ত খবরদারি করতে হবে। এটা আইনগতভাবে লিখিতভাবে এই আদেশ আপনি কোনোদিন দিতে পারবেন না, বাট এটা সম্ভব। এটা বাংলাদেশের মতো হয়েছে, 111 এরকম অনেক কিছু আমরা ঘটেছে দেখেছি। এটা আর্মিকে এই দায়িত্ব দিয়ে ছেড়ে দেওয়া হোক, 7 দিন, আমি গ্যারান্টি দিয়ে বলছি 7 দিনের মধ্যে এই দেশ আর এরকম থাকবে না, এবং কোনো নিরীহ অসহায় মানুষ কিন্তু ভোগান্তিতে থাকবে না। কিন্তু এগুলি তাহলে এখানে
সরকার যদি সেনাবাহিনীকে এরকম একটা আদেশ দেয়, সশস্ত্র বাহিনীকে আদেশ দেয়, তো সেনাবাহিনী তার ডিফাই করার কোনো স্কোপ নাই। বাট সরকার তাহলে আমরা ধরে নিচ্ছি যে এখানে স্যার, সরকারের উদাসীনতা। উদাসীনতা আছে, প্লাস হচ্ছে সরকার একটা গ্রেট অপরচুনিটি ছিল যে রিটায়ার্ড লর্ড যেটা আছে সেই লর্ডটাকে ইনিশিয়াল স্টেজে ওয়ান্স আয়রন ওয়াজ ওয়াট অ্যান্ড রেড তখন ইউজ করার একটা অপশন ছিল, এটা করতে চায় নাই। অনেকে বলে যে মানে সার্ভিং মিলিটারি অফিসার অথবা ফ্রেটার্নিটি যেটা আছে এবং রিটায়ার্ড ফ্রেটার্নিটি যেটা আছে তার ভিতরে গ্যাপটা বরং এই সময় এসে বেড়েছে। বাট 5ই আগস্টের যে সময়টা স্যার উত্তাল, সেই সময়ে ওই সময়ে রিটায়ার্ড মিলিটারি অফিসারদের রোল সম্পর্কে আপনি যদি খুব সংক্ষেপে বলেন স্যার। আচ্ছা, এটা আমি খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছি, বিকজ আপনার 5ই আগস্টের আগে মানে 4 আগস্ট সম্ভবত রাওয়াতে একটা ছোটোখাটো কু হয়ে গেছে। এখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় অনেক রিটায়ার্ড সামরিক অফিসার, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতও ছিলেন। হ্যাঁ, আমরা এনাদেরকে খুবই আইডিয়াল মানুষ হিসেবে চিন্তা করি, ভাবি। সো এনারা বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার একটা বড় ভূমিকা ছিল, জেনারেল হাফিজ এখানে ছিলেন, মানে অনেক সর্বজন শ্রদ্ধেয় মানুষ এনারা। তো এনারা একটা জায়গায় কনসেনসাসে আসলেন। আমি কেন কু বলছি, যে ওই সময় যে রাওয়ার চেয়ারম্যান উনি জানতেন না এটা অর্গানাইজ হয়ে গেছে, তারপরে ওনাকে খবর দিয়েছে আপনি চুপচাপ বসে থাকেন, আমরা এটা। ওইখানে কিন্তু যারা আলোচনা করেছেন তারা একটা কথা বলেছেন যে না, এই স্টুডেন্টদের প্রতি আমাদের দিক থেকে গুলি ছোড়া যাবে না, ফায়ার করা যাবে না, আমরা এদের বিরুদ্ধে যেতে পারি না। এই একটা মেসেজ, স্ট্রং মেসেজ। সেকেন্ডলি হচ্ছে, আপনি খেয়াল করে থাকবেন, আপনি মিরপুর ডিএইচএস অধিবাসী, এখানে আমি আপনিও ছিলেন নিশ্চয়ই, আমি আমার পরিবার সহ 2-3 দিন আমরা মিছিল করেছি। এটা আনপ্রেসিডেন্টেড, এটা অভূতপূর্ণ একটা ঘটনা। আমি সে অন্য ডিএইচএসও হতে পারে, বাট মিরপুর ডিএইচএস আমার নিজের দেখা। সো এইটা একটা মেসেজ কালেকটিভলি, এবং আমাদের যারা পরিচিত আত্মীয় স্বজন বা জুনিয়র সিনিয়র যারা আছেন, বিশেষ করে জুনিয়র যারা আছেন, অনেকের মধ্যে আমরা একটা ডিসকন্টেন্ট দেখতে পেয়েছি। যদি আর্মি এ ব্যাপারে কোনো শক্ত অবস্থানে যায়, তাহলে তারা ভেবে দেখবে বা তারা ওই আহ্বানে সাড়া দেবে কিনা, ওই অর্ডার মানে ক্যারি আউট করবে কিনা, এটা নিয়ে তাদের মধ্যে অনেকের ইয়ে ছিল। তো সর্বসকলে পুরো পরিস্থিতিটাকে সেনাবাহিনী প্রধানের পুরো একটা বড় ধরনের চাপ পড়েছে, এবং উনি সিদ্ধান্ত নিয়েছেন। ইনফ্লুয়েন্স ছিল। আপনি চিন্তা করুন তো, যদি কোনোভাবে যে কোনোভাবে ওই দিনের ঘটনায় সরকার টিকে গেল, তাহলে সেনাবাহিনী প্রধান সহ মানে বাকি যারা চ্যানেল ছিল, সবচেয়ে প্রথম তাদের ফাঁসি দিয়ে হতো, তাই না? তো শুধু একটা বড় একটা ঝুঁকি নিয়ে তার একটা এই ঘটনার পরে কিন্তু সেনাবাহিনী প্রধান অপর 2 বাহিনী প্রধানকে পাশে নিয়ে জাতিকে প্রথমবারের মতো অ্যাড্রেস করলেন যে আমাদের উপর আস্থা রাখেন, আমরা চেষ্টা করছি। এবং এ অদ্যাবধি সেনাবাহিনী যে ভূমিকাটা পালন করেছে, আপনি দেখুন, এই ডেপ্লয়মেন্টের সবচেয়ে ক্ষতিগ্রস্ত কিন্তু সেনাবাহিনী। তাদের ট্রেনিং হচ্ছে না, বিভিন্ন ধরনের পলিসি কার্যক্রমে জড়িত হয়ে অনিয়মের সাথে অনেক কিছু হচ্ছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে। কিন্তু সেখানে এই সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশটাকে মানে বিশাল একটা পরিবর্তন আনতে পারতো। সেখানে আমার ধারণা যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এবং সরকারের মধ্যে একটা বড় ধরনের গ্যাপ কাজ করছে। কিভাবে কাজ করতে, আমি যেটা বললাম এটা খুবই সিম্পল, আমরা অতীতে অনেকবার করেছি। শুধুমাত্র ইজ কন্ট্রোল দিস সিচুয়েশন। যে কোনো পরিস্থিতি, আইন শৃঙ্খলা, চাঁদা, এইসব মানে পরিবহন, সব সেক্টরে খবরদারি দেন, আপনি সেনাবাহিনীকে দিয়ে বিশাল একটা কাজ করতে। এখন এই সুযোগটা আছে। আমি থিওরি অফ কনস্পিরেসি থেকে একটা জিনিস মনে করি যে এটা হতে পারে। সুতরাং সেনাবাহিনীর এবং অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের পরিবার এই ভূমিকাটা, এটা একটা বিশাল বাঁক হিসেবে কাজ করেছে। ডু ইউ বিলিভ যে তাদের যে এই একটা ইংরেজিতে একটা ওয়ার্ড আছে মোমেন্টাস, মানে খুবই গুরুত্বপূর্ণ রোল। আবার আরেকটা শব্দ আছে ওই যে ঘাতবল, মানে ছোট্ট টোকা কিন্তু ইম্পর্টেন্ট টোকা। এই টাইপের একটা রোল রিটায়ার্ড ফ্রেটার্নিটি রেখেছে এই জায়গায়, এটা ওয়েল এন্ডোর্সড অ্যান্ড রেকর্ডেড। বাট ডু ইউ থিঙ্ক যে স্যার এটা জুলাই চার্টারে আদৌ স্থান পাবে? জুলাই চার্টারে স্থান পাওয়া উচিত। আমরা তো শুনছি যে এই ব্যাপারে কোনো উল্লেখই নাকি নাই। আমি জানি না ঠিক, যেহেতু আমি দেখিনি এটা, যদি এখনো যদি প্রকাশিত হয়নি, স্টিল দেয়ার ইজ টাইম। এটা যারা তৈরি করবে চার্টার, এটা তাদের বিবেচ্য বিষয়। এখন যদি এখানে যদি মূল্যায়ন সঠিকভাবে করে, ভালো কথা, তাহলে এক পর্যায়ে তো এটা নিয়ে প্রশ্ন উঠবে। তাতে তো সেনাবাহিনী তো আর জোর করে কোনোদিন কিছু করতে চাইবে না, স্বীকৃতিও চাইবে না, এই সুযোগ তাদের নাই।
তবে এটা স্বাভাবিকভাবে আপনি যে প্রসঙ্গটা বলেছেন, আমি যদি বলি যে এইটাই হচ্ছে গিয়ে আপনার লাইটেনিং ফেজ, বা এই জায়গায় যে কোনো একটা জায়গায় সুইচ অন করার মতো ব্যাপার, রাইট। তাহলে এটা সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্তদের মাধ্যমে হয়েছে। যদি 4 আগস্ট এই সিদ্ধান্ত না হতো, সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী যদি এরকম সিদ্ধান্ত না নিত, তাহলে 5ই আগস্ট হইতো না, সরকারের পতন হতো না। মানে এটাকে কিভাবে মূল্যায়ন করবে, এটা হলো যারা গবেষক, চিন্তক, যারা এটা নিয়ে চার্টার রচনা করবে, এটা তাদের দায়িত্ব। আর একটা মজার অ্যানালজি আমি গতকাল মানে পড়লাম, সেটা হচ্ছে যে এই সরকার যেহেতু প্রিডমিনেন্টলি একটা এনজিও বা গ্রাউন্ডের লোকজনের সরকার, তো এটা একটা লাইটার টোনেই আসছে জিনিসটা, যে এনজিও ব্যাকগ্রাউন্ডের সরকার, তো এনজিওদের একটা বিজনেসের মূল যেটা সূত্র যেটা, সেটা হচ্ছে যে প্রবলেম যদি সলভ করে ফেলেন তাহলে ফান্ডিং বন্ধ হয়ে যাবে, তার মানে এনজিও বন্ধ হয়ে যাবে। তার মানে প্রকারান্তে আপনাকে আর্সেনিকের প্রবলেমে আপনি আর্সেনিকের যে টিউবওয়েল আছে এগুলোতে লাল রং লাগাবেন, ফান্ড আনবেন, এমনভাবে রং লাগাবেন যাতে 1 বছর রং মুছে যায়, আবার ফান্ড আনতে পারেন, বাট আর্সেনিক সমস্যা রয়ে যাবে। কারণ এটা না থাকলে তো আলোচনা চলবে না, সেমিনার চলবে না, এনজিও যে ভেরি ট্রেডিশনাল যে কাজগুলো আছে এগুলো চলবে না। অন দ্য আদার হ্যান্ড, মিলিটারি কাজ করে হচ্ছে প্রবলেম সলভিং মেথডোলজিতে। যতক্ষণ পর্যন্ত প্রবলেমটা সলভ না হচ্ছে, হি উইল ওয়েট, ওয়ার্ক, সলভ অ্যান্ড গো। এখন এই দুই টাইপের লোকজনের ভিতরে আসলে মিঙ্গল আপ হওয়া খুব ডিফিকাল্ট। সেই কারণেই সম্ভবত মানে যিনি এই লেখাটা লিখছেন উনি এইখানে অনেকটা এটা ইঙ্গিত করছেন যে, কারণ এদের দুজনের প্রায়োগিক যে মেথড, এই মেথডটাই আলাদা। একজন চায় প্রবলেমটা জিয়ে থাকুক, আরেকজন চায় প্রবলেমটা সলভ হোক। তো স্যার, ওই প্রসঙ্গ থেকে আমরা লেট আস কাম ব্যাক টু দ্য নেক্সট ইলেকশন এবং ভোট এর ব্যাপারগুলো নিয়ে খুব কুইকলি আমরা কিছু আপনার মতামত চাইবো, এ লট অফ স্মল কোশ্চেন্স এর মাধ্যমে। সেটা হচ্ছে যে খুবই কঠিন একটা নতুন রাজনৈতিক দলের পক্ষে যে 100টা উপজেলার 22টা জেলায় কমিটি স্থাপন করা, এবং খুবই যদিও জিনিসটা খুব রেশনাল, যে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার আগে জানতে চাচ্ছে যে আপনার কি উপজেলায় কোনো প্রতিনিধিত্ব, প্রথমে হচ্ছে সমর্থন আছে কিনা, সেই জন্য 200 জনের একটা ভোটার লিস্ট চাচ্ছে সে। তারপরে বলছে প্রতিনিধিত্ব আছে কিনা, সেই জন্য আবার একটা আহ্বায়ক কমিটি চাচ্ছে। আর তৃতীয়ত বলছে যে ওখানে আপনার কোনো কায়িক উপস্থিতি আছে কিনা, সেই জন্য সে একটা অফিসের ডকুমেন্ট চায়, যে অফিসের ছবি এবং একটা অফিসের চুক্তিনামা। বাট বাস্তবতায় গিয়ে আমরা কাজ করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে ভোটার আইডি কার্ড অথবা এনআইডি ইজ এ ভেরি সিক্রেট নাম্বার ফর এভরিওয়ান, এটা সহজে কেউ শেয়ার করতে চায় না। আর মোবাইল নাম্বার, স্পেশালি ফিমেল ভোটার যারা আছে তাদের মোবাইল নাম্বার চাওয়াটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় অন গ্রাউন্ডে। এরকম ভয়ানক ক্লজ দিয়ে যে নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধন চাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন স্যার? আচ্ছা, এই প্রসঙ্গে আসার আগে আপনি যেহেতু আগে মানে প্রাসঙ্গিকভাবে সরকার, এনজিও এবং সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে একটা প্রশ্ন করেছেন, এটার আমি একটু সংক্ষিপ্ত উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা আসলে একজন ব্যক্তিকে, সে বাবা, সে স্বামী, সে প্রতিবেশী, এভাবে বিবেচনা না করে সে যে দায়িত্বে আছে সে দায়িত্বটা পালন ঠিক মতো করতে পারলো কিনা সেটা দেখবেন। সেনাবাহিনী প্রধানকে আমি সেনাবাহিনী প্রধান হিসেবে বিচার করবো সফল কিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি দেখবো যে সরকারের রাষ্ট্রপ্রধান হিসাবে সে সফল কিনা, হ্যাঁ, এভাবেই বিচার করব। ব্যক্তিগত জীবনে উনি কি করেন না করেন, কি পেশা, এগুলো আমাদের বিষয় না। এখন দেখুন, আমরা একেবারেই মানে আগ্নেয়গিরির মুখের উপরে যেটা পড়ে আছি, সেটা হলো 35% ইউএস ট্যারিফ নিয়ে। এটা মানে এটা যে কত বড় একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, বিশেষ করে রেডিমেড গার্মেন্টসে, বিকজ দিস ইজ দ্য ডাস্ট ডিজিজ অফ আওয়ার্স। আমাদের অর্থনীতির ডাস্ট ডিজিজ কিন্তু এটা। এবং যদি আজকে এটা ইউএসএ যদি আমাদের গার্মেন্টস রপ্তানি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বেশ কিছু গার্মেন্টস বন্ধ হয়ে যাবে। সো এটার একটা বড় ধরনের একটা চাপ আসতে যাচ্ছে। সো আমরা দেখব সরকার এখন, যেহেতু আমাদের বাণিজ্য উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এখন ওয়াশিংটনে এটা নিয়ে দেন দরবার করছে। বাট যিনি গেছেন উনি তো আসলে জীবনে ব্যবসাও করেন না, ডাজন্ট ম্যাটার। আমি ওই যে বললাম যে মানে বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী, আগাগোড়াই ব্যবসায়ী। যে গেছে ওই যে রোহিঙ্গা উপদেষ্টা যিনি গেলেন, উনি সম্ভবত দেশে থেকে অনলাইনে যোগাযোগ করছেন। বাট হি ডজন্ট হ্যাভ এনি কমার্স নলেজ। এটাই খলিল রহমান। এখন ওই যে বললাম যে এখন আমরা এই বাণিজ্য উপদেষ্টা ব্যবসা করেছেন, এখন তো না তার কূটনৈতিক পর্যায়ের রোল।
আমরা দেখবো যে উনি সফলভাবে বা বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাজ এ হোল, এটা তো গভর্নমেন্টের সফল হচ্ছে কিনা, রাইট। তারপরে আমরা তাকে জাজ করব। এখানে আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক বড় টানাপোড়েন চলছে, মিয়ানমারের সাথে আমাদের রোহিঙ্গা নিয়ে বড় একটা প্রবলেম চলছে, নতুন আরাকান আর্মির সাথে প্রবলেম আসছে, এর মধ্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রচণ্ড খারাপ, ভয়ানক একটা পরিস্থিতির দিকে, মানে আইন একদম আইনহীনতার মতো একটা, বিচারহীনতার মতো একটা পরিস্থিতি, সব কিছু মিলে সরকার কিন্তু বিভিন্ন দিক থেকে চাপে আছে। সো এগুলি কিভাবে সামলে ওঠে, এটার উপরে সরকারের সাফল্য এবং ব্যর্থতা আমরা নির্ধারণ নির্বাচন সংক্রান্ত যে হ্যাঁ নতুন রেজিস্ট্রেশন দল হিসেবে আমরা দল হিসেবে রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা যে বাধাগুলি আমরা অনুভব করেছি গত 3-4 মাস ধরে, কিন্তু কন্টিনিউয়াসলি দিন রাত ধরে আমরা কাজ করছি। অথচ নির্বাচনের কমিশনের তো একটা সংস্কার কমিশনও ছিল। হ্যাঁ, কমিশনের সংস্কারের আজ থেকে 4 মাস আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাবগুলি করেছিল সেখানে কিন্তু অনেক কিছু সহজ করা হয়েছিল। যেমন জেলা কমিটি দরকার ছিল 6টা বা 7টা, আর উপজেলা ছিল এরকম 1.0 সামথিং লাইক দ্যাট। সেটা কিন্তু ইজিলি মানে রিচেবল টার্গেট ছিল। আপনি যে প্রবলেমগুলো বলেন, তা আমরা এগুলো যখন করতে গেলাম তখন দেখলাম যে এই প্রবলেম, মেয়েরা তার মোবাইল নাম্বার দিবে না, আইডি কার্ড কেউ দিবে না, স্বাক্ষর দিবে না, অনেক। আবার আমরা নতুন দল, আমরা যেখানে সাইনবোর্ড টাঙাতে গেছে সেখানে বাধা, হামলা, মারামারি, পেটাপিটি করেছে নতুন দল হিসেবে। সো এটা একটা বড় ধরনের ভীতির কারণ আছে। বাট অন্যান্য যে আমার কাছে মনে হয় যে কোনো আইন দিয়ে এটাকে মানে সংশোধন করা যাবে না। 143টা দল দিয়েছে। খুবই মজার ব্যাপার যে আমরা এখানে কোনো কোম্পানিকে দেখলাম তারা এরকম রেডিমেড লিস্ট নিয়ে বসে আছে। 100টা উপজেলা এবং 22-25টা জেলার রেডিমেড আছে আমাদের কাছে, গাইড বইয়ের মধ্যে বিক্রি করছে। এত লক্ষ টাকার প্যাকেজ দেন, আমরা দিয়ে দেবো। সো অনেকে হয়তোবা এটা সাহায্য নিতে বাধ্য হচ্ছে। সো কোনোভাবে ধরার তো বুদ্ধি নেই। যে রাজনৈতিক দলগুলি 100টা উপজেলা দিয়েছে বা স্বাক্ষর দিয়েছে বা জেলা দিয়েছে, আপনি কি করবেন? আপনি এলাকায় গিয়ে খবর নেবেন যে আসলে এই দলগুলি স্বাক্ষর করেছে কিনা। এখানে হয়তো রিপোর্ট অনেক নেগেটিভ আসতে পারে। এগুলি কোনো আইন দিয়ে এটাকে থামানো যাবে না। সো আমার মনে হয় নির্বাচন কমিশনের একটা জায়গায় গুরুত্বের সাথে কাজ, তাদের কেন্দ্রীয় অফিসটা ভিজিট করুক, এখানে কমিটিতে কারা আছে তাদের দিকে তাকাক। এটা কিন্তু ইনট্যাঞ্জেবল ইস্যুস, এগুলো কিন্তু টেঞ্জেবল না। কিন্তু একটা অফিসে গেলেই বুঝতে পারবে এই দলটা কে, কারা আছে, এটার সামর্থ্য কি, তারপরে কিন্তু ওই বাকি জিনিসগুলোতে যাওয়া উচিত। তো এইটা এরকম একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্টে না গেলে কোনো লিখিত আইনে এই নির্বাচন, আপনি এই যে 147টা দল, তারা তো সবাই 147টা দলে যদি আপনার 100টা করে উপজেলা এবং 22টা করে জেলায় করে আপনি নিবন্ধন দিয়ে দেবেন। 2008 সালের আগ পর্যন্ত তো এই নিবন্ধনের ব্যাপারটাই ছিল না। তার আগে তো এরকম মাশরুমিং হয় নাই। এখন হঠাৎ করে যে মাশরুমিংটা হয়েছে, অফকোর্স মেবি ইট ইজ ফর গুড, এবং এতে হয়তো অনেকে অ্যাডভান্টেজও নেওয়ার চেষ্টা করতেছে। আপনি একসময় বলতেছিলেন যে দেয়ার শুড বি ক্রাইটেরিয়া সেট সো দ্যাট পরপর 2টা ইলেকশনে যদি ওরা 2বার সব জামানত হারায় তাহলে তাদের নিবন্ধন আবার রিকনসিডার করা উচিত, কারণ আসলে দে আর নট গিভিং দেয়ার স্কিন ইন দ্য বিজনেস। তো এটা একটা জিনিস। বাট অ্যাগেইন যদি আমি মানে একটা বেস্ট কেস সিনারিও ধরি যে নির্বাচন কমিশন খুব ফ্লেক্সিবল ওয়েতে অ্যালাউ করলো এবং টোটাল দেখা গেল যে বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্সে নিবন্ধিত দল পাওয়া গেল 100টি, আই এম টেকিং এ কনসিডারেশন স্যার, এবং ঢাকার 17, কথার কথা, ঢাকার 17 আসনে 100টা দল 100 জন প্রার্থী দিল স্যার। তাহলে ওই মানে পোলিং বুথের অবস্থা কি হবে স্যার? মানে এটা যদি একটু বলেন। হ্যাঁ, এটা খুবই একটা মানে অবস্থা দাঁড়াবে। মানে ব্যালট পেপার পোলিং এজেন্ট তো 100 জন বসারও বুদ্ধি নেই একটা রুমের মধ্যে যে বুথগুলি আমাদের হয়। সেকেন্ড হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যালটস। ইভেন 30 জনও যদি হয় তাহলে তো 1 মিটার 1.5 মিটার হবে এটার ব্যালটের সাইজ। তো সুতরাং এগুলো অনেক ধরনের জটিলতা তৈরি করবে, কোনো সন্দেহ নেই। সুতরাং আমি মনে করি যে নির্বাচন ব্যবস্থা কমিশনের এমন কিছু সুপারিশ আসা উচিত যে হ্যাঁ, পরপর 2টা পার্লামেন্টে একটা সিটও পায় নাই, স্ট্রেট তাদের নির্বাচন মানে নিবন্ধন বাতিল হয়ে যাবে, বা এত % ভোট পায় নাই। এরকম না করলে এরকম এইবার এই যে বললাম যে মানে আপনি যেটা বলতেছেন, অনেকে যেটা বলতেছে যে সংখ্যানুপাতিক নির্বাচন, তার রিভার্স একটা ইফেক্ট
পলিটিক্যাল পার্টির উপর আপনি দেওয়ার চেষ্টা করছেন। না, এটা এটা একটা না হলে হয়তো ওই যে আপনার 2 মিটার লম্বা ব্যালট করতে ballot হবে, paper, 200টা মানে এজেন্টকে বসানোর ব্যবস্থা করতে মানে হবে। হোয়াই পিপল আর নট থিঙ্কিং অন দিস, এটা হচ্ছে একটা অবাক করা ব্যাপার যে তারা পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আলোচনা করছে, ইয়ে করছে, ওয়ারেস পার্টিগুলো নিজেরাই আসলে এত বেশি দুর্বল তাদের গঠনতান্ত্রিক ভাবে এবং তাদের প্র্যাকটিসে, এই যে মাশরুমের মতো এতগুলো যে পার্টি হয়ে গেল, একটু বিয়ন্ড কন্ট্রোল চলে যাচ্ছে। আপনি যেটা বললেন যে 30টা প্রার্থী যদি একটা আসনে থাকে, তার মানে ব্যালট পেপারের সাইজ কি হবে, এই ব্যালট পেপার ম্যানেজেবল হবে কিনা। আবার 30টা ধরলাম যে 30 জন প্রার্থী আছে, তার মানে স্যার হচ্ছে প্রত্যেকটা মানে পোলিং স্টেশনে যদি 6টা পোলিং বুথ থাকে, তার মানে প্রত্যেকের 6টা করে পোলিং এজেন্ট, 6টা পোলিং এজেন্ট ইন্টু 30, তার মানে 180 জন পোলিং এজেন্ট বসার জায়গা করতে হবে আগে। তার মানে তো স্যার অনেক ক্ষেত্রে ভোটারের চেয়ে স্যার পোলিং এজেন্ট পেয়ে যাবে। তাই হবে কোনো কোনো ভোট সেন্টারে দেখবেন যে মানে এটা আসলে অবাস্তব একটা বিষয়। আমি শিওর যে নির্বাচন ব্যবস্থা সহ সরকার এটার ব্যাপারে একটা সিরিয়াস একটা সিদ্ধান্ত নেবে, যাতে 10 জনের বেশি প্রার্থী কোথাও না হয়, এরকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আবার এখানে যারা 147 জন করেছে, অনেকের আমরা শুনেছি যে ওই স্বামী হচ্ছে সভাপতি, ওয়াইফ হচ্ছে সম্পাদক, এরকমও দল আছে। তারপর চায়ের দোকান কোনো কোনো রাজনৈতিক দলের প্রধান কার্যালয়, তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ উনি মাঝে মধ্যে এখানে চা খাইতে আসেন। সে এরকমও হাস্যকর ব্যাপারও আছে, অনেক ভুইফোর দল আছে। So, আবার ইয়েতে স্যার, সরি টু ইন্টারাপ্ট, কারণ ভেরি ইন্টারেস্টিং একটা অংশে আমরা আছি এখন। অনেকে বলছে, অনেক ভেটারানরা যারা বলছে যে, ইভেন আপনিও স্যার আপনার গত একটা টক শোতে বলতেছিলেন যে রাজনীতিবিদদের আসলে এখনই তাদের সম্পদের তালিকা চেক করা উচিত, যে হাউ ফেয়ার দে আর, হাউ অনেস্ট দে আর। তো ওয়েলথ অ্যাকুমুলেশন ইজ নট ব্যাড, মানে ধনী হতেই পারে মানুষ পরিশ্রম করে, কিন্তু চাঁদাবাজির মাধ্যমে অথবা অসৎ উপায়ে কেউ যদি ধন সম্পদ কুক্ষিগত করে, সেটা যদি এখনই নোটিস না করা যায়, তাহলে তো আসলে মানে সামনে যে ইলেকশনটা আসতেছে, ওইখানে টাকার যে খেলাটা শুরু হবে, ওটা মানে কন্ট্রোল করা, মানে এটাই পারছি না আমরা, চাঁদাবাজিই পারছি না, ওটা তো পারবোই না। তাহলে অনেকে যেটা সাজেস্ট করতেছে যে বাই সেপ্টেম্বর প্রত্যেক পলিটিক্যাল পার্টি তার যে সম্ভাব্য প্রার্থী আছে তাদের তালিকা দিয়ে দেওয়া হবে, এবং দুদক ফার্স্টে স্ক্রুটিনি করা শুরু করবে যে এর ভেতরে আসলে মানে একদম প্রমাণ সহ কারা দুর্নীতিগ্রস্ত, তাদেরকে ছাঁটাই করলে তাহলে হয়তো নির্বাচনটা অনেকটা কন্ট্রোলেবল হবে। না, এরকম কোনো সুযোগ নাই স্যার। ওই যে বললাম না যে সাংবিধানিকভাবে যে সুযোগগুলো দেওয়া আছে, এগুলিকে কার্টেল করার মতো কোনো আইন বা যথাযথ ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ বাংলাদেশে নেই। আপনি ধরুন ওই 143টা রাজনৈতিক দল যে নিবন্ধন চেয়েছে, এদের মধ্যে ইলেকশন কমিশন মনে করেন 100টাকে বাতিল করে দিল। সো হোয়াট ইজ নেক্সট? দে উইল গো টু হাইকোর্ট। হাইকোর্টে যে রায় পাবে না, তারপরে আপিল বিভাগে যাবে। সো এই প্রসেসটা তো এইভাবে খোলা রাখা হচ্ছে। এটাতে আপনি বলতে পারেন যে এখানকার সিদ্ধান্তই চূড়ান্ত। সো যতক্ষণ পর্যন্ত আপনি আইন ধারাটাকে ওই যে কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না, যে কারণে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, সেই একই কারণে তার তো স্টেজগুলি অতিক্রম করে ফাইনাল একটা কনক্লুসিভ সিদ্ধান্তে আসার জন্য সময় দিতে হবে। সো এগুলি নাই। এবার এমন কোনো সিস্টেম নাই যে দুদকে এরকম মানে ভেরিফাই করে তারপরে প্রার্থী, এবং দলগুলো কি চাচ্ছে। আচ্ছা, এখন একটা ঢাকার একটা গুরুত্বপূর্ণ আসনে আপনি মনে করেন যে একজন গুরুত্বপূর্ণ নেতা, দল আপনাকেই দিবে। আপনার অতীত কি, আপনার অতীতে কত উপার্জন আছে, আপনার সন্তান সন্ততি কোথায় থাকে না থাকে, এগুলোকে বিবেচনা করার সুযোগ আছে। এত বড় গণতান্ত্রিক যদি সদিচ্ছা থাকতো, তাহলে তো আজকে এই চাঁদাবাজির কাজ হতো না। প্রথমে আমরা তো দেখতে পারলাম না যে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে একজন বড় নেতাকে বহিষ্কার করা হয়েছে এই কারণে। বাট আই এম শিওর যে তাদের এই পর্যায়ের লোকজনের কাছে তাদের ভাগ এসে পৌঁছায়। তাহলে আপনি যখন ঘটনা ঘটবে বহিষ্কার করছেন, কিন্তু চাঁদার ভাগ থেকে কি আপনি মানে চাঁদা নেওয়া থেকে বিরত থাকছেন? বিশাল দুষ্টচক্র। সুতরাং এটা থাকবে, এবং সামনের নির্বাচনে এটা থাকবে। বিকজ এই যে আপনার মনোনয়ন বাণিজ্য যেটা বলে, এটা আরো ভয়ঙ্কর আকারে ফিরবে। কিছু করার নেই। কারণ এখনো বাংলাদেশের ধারণা, যেমন গত আওয়ামী লীগ রাজ্যের মধ্যে আওয়ামী লীগের নমিনেশন পাইলেই তো ফাইনাল, ভোটে জেতাও যেমন কনফার্ম, ক্ষমতায় যাওয়াও কনফার্ম, মানে সব কিছু হলে এখানে যদি তার 2, 4, 5, 10 কোটি টাকা ব্যয়ও করতে হয়, ডাজন্ট ম্যাটার। এখন ওই ধারাটা আবার আরেক দিকে যাচ্ছে। দারুণ। এই প্রসঙ্গে নেক্সট কোশ্চেনটা হওয়া উচিত ছিল প্রবাসী ভোটারদের ব্যাপারে, আপনি অবশ্যই কমেন্ট করবেন। বাট তার আগে একটা খুব ইন্টারেস্টিং সোশ্যাল মিডিয়া ট্রেন্ড থেকে যে কোশ্চেনটা আসতেছে, এই যে আপনি যে মানে কারণগুলো বললেন স্যার,
এই কারণগুলোর কারণে আমি দেখলাম যে আমাদের মানে সোশ্যাল মিডিয়ার একটা অংশ তারা গণতান্ত্রিক পদ্ধতিটার উপরে আস্থা হারিয়ে ফেলছে এবং তারা খেলাফতকে ইনভাইট করছে। হোয়াট ইজ ইউর ভিউ অন দ্যাট? হ্যাঁ, এটা আমি একটু অবাক হয়েছি যখন হয়তো সপ্তাহখানেক আগে একটা জরিপে দেখা গেছে যে যুবক যারা এবং প্রথম যারা ভোটার হচ্ছে তাদের মধ্যে একটা বড় অংশ ভোট দিতেই চাচ্ছে না। ওকে। মানে তাদের মধ্যে হতাশা কাজ করছে। কারণ হচ্ছে এর মূল কারণ যেটা যে নেতৃত্বে আমাদের এই গণ অভ্যুত্থানটা হলো সেই নেতৃত্বের রিফ্লেকশনটা আমরা খুব বাজেভাবে দেখতে পাচ্ছি। যে নতুন রাজনৈতিক দল এবং কিংস পার্টি তো বটেই, যেহেতু তাদের প্রতিনিধিত্ব সরকারেও আছে, রাজপথেও আছে, রাজনৈতিক দলেও আছে, এবং অল্প সময়ের মধ্যে তাদের এত বিতর্কিত তারা দিল। এখন মানুষ মানে হতাশা তো বটেই, এখন মানে নিথর নিস্তব্ধ হয়ে গেছে যে কার কাছে যাবে। এখন ডাকলেই দৌড়ায় চলে আসবে, আর এই সুযোগ মনে হয় নাই। এত অন্যায় অবিচার, এত বেশি যারা যারা মৃত্যুবরণ করলো, যাদেরকে হত্যা করা হলো, তাদের পরিবারের কথা চিন্তা করেন। যারা আহত, কিছুদিন আগে আহতরা মানে তারা আন্দোলন বিক্ষোভ করছে রাজপথে, রাস্তায় বসে, তাদের যে কষ্ট, তাদের যে বিসর্জন, তার বিনিময়ে যারা আজকে ক্ষমতা পেল বা বিভিন্ন জায়গায় গেল বা রাজনৈতিক দল গঠন করলো, তারা কি রিফ্লেকশনটা দেখাচ্ছে। সুতরাং এটা খুবই ক্লিয়ার, এই তরুণরাই কেন আজকে এত হতাশ, প্রচণ্ডভাবে হতাশ। আচ্ছা, এটা একটা যেমন বিষয়, একইভাবে রাজনৈতিক দলগুলির যে সহনশীলতা দেখানো উচিত ছিল, যে সেখানে বলা উচিত ছিল যে ঠিক আছে, একটু ধৈর্য ধরো, আমরা একটা নির্বাচন দিকে যাই, একটা সুন্দর নির্বাচন করি, তারপরে ক্ষমতায় যাব, তারপরে ইনশাল্লাহ আমরা এইভাবে করব। এটা না করে তারা র্যাম্পেন্ট, এবং কোনো লেভেলের নেতৃত্বের উপরে কোনো লেভেলের কোনো কন্ট্রোল নাই, র্যাম্পেন্ট যেভাবে পারে। এবং এখানে আমরা ওই দেখতে পাচ্ছি যে না, অনেক দিন তারা ছিল, হামলা মামলার কারণে ছিল, তারা ঘরে ঘুমাতে পারেনি, যে কারণে তারা ঘুমাতে পারে ওই কাজটা ওরা আরো চক্রবৃদ্ধি আর জিওমেট্রিক স্কেলে বাড়িয়ে দিয়েছে। এই ঘটনা তো আবার ঘটবে, এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট। আওয়ামী লীগ অনেক বড় দল, তাদের বিশাল ক্ষমতা আছে, তারা 150 থেকে 180 বিলিয়ন ডলার তারা বাইরে করেছে, শিফন করেছে। এখানে স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি নামে একটা আন্তর্জাতিক লবিকে তারা নিয়োগ দিয়েছে। সব কিছু মিলে একটা দেশের গভর্নমেন্ট ফেলার জন্য 4 থেকে 5 বিলিয়ন ডলার যথেষ্ট। এরকম শত শত উদাহরণ আছে। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হচ্ছে ফিলিপিনে ইমেলদা মার্কোস 3 বছর 3.5 বছরের মাথায় ক্ষমতার জন্য আসে। স্পেসিফিক টার্গেট, সে সরকারের সামরিক অফিসার মানে সিনিয়র অফিসারদেরকে নিয়ে ফেলেছে, রাজনীতিবিদকে নিয়ে ফেলেছে, দ্যাট ইজ হাউ উইদিন 3-4। এবং এখন কিন্তু ফিলিপিনের প্রধানমন্ত্রী হচ্ছে মার্কোসের ছেলে। এরকম অনেক ঘটনা, এটা আপনার নিকারাগুয়ায় হচ্ছে, ইভেন আপনার আরব স্প্রিংয়ে বেন আলী মোটামুটি তার ফেরত যাওয়ার ব্যবস্থা করে ফেলছিল। সো এরকম অভাব নেই। এখন আওয়ামী লীগের ক্ষমতা দেখেন আপনি, প্রধান উপদেষ্টার সাথে স্টেইনমায়ারের যে মিটিং, এটা হলো না, আমরা জানতে পারলাম পরে আওয়ামী লীগ লবি ওখানে কাজ করেছে। তাহলে এই দেশের একটা বড় জনসমর্থন তো আওয়ামী লীগের আছে, অস্বীকার করার বুদ্ধি নেই, রাষ্ট্রীয় বিভিন্ন জায়গায় আছে লোকজন, সুতরাং তারা এখানে আছে। তারপরে যেটার মুক্তির কারণে মানুষ জীবন দিল, বিসর্জন করলো, আন্দোলন হলো, তারপরে ওই কাজটা আরো মানে কি বলবো জিওমেট্রিক স্কেলে আপনারা বাড়িয়ে দিলেন, তাহলে এইটার উপরে কেন মানুষের আশা থাকবে? সুতরাং মানুষ আসলে আশাহত। আমি আরো ব্যথিত হয়েছে যখন দেখলাম যে জেনজি যারা এবার নতুন ভোটার, তাদের মধ্যে ফ্রাস্ট্রেশনটা খুব ডিপ। সুতরাং এটা আসলে ভালো, ওই যে বললাম যে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য। সো ওই একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো এখন এক চিলতে আসা হচ্ছে সামনে হচ্ছে নির্বাচনটা যদি কোনোভাবে সরকার এবং সশস্ত্র বাহিনী সবাই মিলে যদি এটাকে একটা মানে গ্রহণযোগ্য ইনক্লুসিভ নির্বাচন করতে পারে, তাহলে সেটাই হবে এক চিলতে আসা। এটাকে ইনক্লুসিভ করার ক্ষেত্রে যাই হোক স্যার, আমরা ওই কোশ্চেনটা অন্য একদিন আলোপ করবো। আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে একটা মানে হাইপ চলতেছে, মানুষ যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন তো আসলে ঈশ্বর এর প্রতি অনেক বেশি ফিল করে। তাদের একটা অংশ আমার কাছে মনে হয়েছে কেন জানি ফিল করে যে সেই অটোমান আম্পায়ারের যে খিলাফতটা ছিল, দ্যাট ইজ হোয়াট দে ওয়ান্ট ব্যাক। বাট ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো না, রাদার লেট আস
ইভেন স্যার মানে দেয়ার আর পিপুল, আমাকে অনেকে জিজ্ঞেস করে, কোশ্চেন করে যে স্যার আমাদের দেশে তো একসময় প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি ছিল, দেন হোয়াই উই লেফট ইট, অর ইজ ইট দ্য রাইট টাইম টু অ্যাগেইন রিভার্ট টু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি? তো এটা নিয়ে সেপারেটলি আপনার ইনসাইড একদিন শুনবো স্যার। বাট আজকে যেটা নিয়ে আমরা কন্টিনিউ করছিলাম, তার ভেতরে একটা আপনার ওয়ার্ড বলেছেন যে পলিটিক্যাল পার্টিদের সদিচ্ছা। ভেরি ইন্টারেস্টিংলি ঐক্যমত কমিশনে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু প্রবাসী ভোটারদের যে ভোটদান পদ্ধতিটার ব্যাপারে একমত হতে পারলো না স্যার। অনেকে বললো যে, অনেক ফার্স্টে সম্ভবত এরকম প্রপোজ করা হয়েছিল যে ব্যালট পেপারটা কনসার্ন এমবেসিতে প্রিন্ট করা হোক, ওরা ভোট দিয়ে দিক। রাজি না। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনি বিদেশে থাকা অবস্থায় দেশে যেরকম জমি জমা কেনাবেচা করতে পারেন, সেরকম ভাবে আপনার ফার্স্ট ব্লাড যারা আছে তাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যেতে পারে, আপনার হয়ে তারা ভোট দিবে। এটা তো তারা রাজি না। তারা ডিজিটাল কোনো পদ্ধতিতেও রাজি না। তাহলে আসলে স্যার মানে প্রবাসী যারা আছে তারা ভোট দিক, এটা কি স্যার কোনো কোনো রাজনৈতিক মহল চায় না? না, রাজনৈতিক মহল হয়তো চায়, কিন্তু কথা হলো যে এই মানে এই পথ পরিক্রমা বা সিস্টেম এটা এত লেবরিয়াস বা এত দীর্ঘ এবং জটিল, এ কারণে হয়তো বা এই বিষয়টা আলোচনা মনে করে খুব একটা লাভ হচ্ছে না। তবে আমি মনে করি যে প্রবাসীদের ভোটকে গুরুত্ব দেবে। একটা জিনিস আমি মনে করি যে এটা আমি বিভিন্ন এই জায়গায় শুনেওছি বা আলোচনা হচ্ছে, ব্ল্যাঙ্ক ভোটিং। ব্ল্যাঙ্ক ভোটিংটা এরকম, যে মুহূর্তে একটা নির্বাচনী এলাকায় আপনার ইয়ে হয়ে যাবে, আপনার ক্যান্ডিডেট সেট হয়ে যাবে, সে মুহূর্তে আপনার তৎক্ষণাৎভাবে যে প্রবাসী আছেন তার এলাকায় যাকে তিনি ভোট দিতে চান, এইটা উল্লেখ করে দুইটা অপশন। এক হচ্ছে যদি ওই দেশে বাংলাদেশি দূতাবাস থাকে, আপনি ধরুন যখন আপনার মার্কা বা যখন ইয়ে হয়ে যাবে, প্রার্থী নির্বাচন চূড়ান্ত হয়ে যাবে, এটার পরে কিন্তু 1 মাসের মতো সময় থাকে। এই 1 মাসের মধ্যে সে তো তার এলাকায় জানে যে 7 জন 8 জন 10 জন দাঁড়িয়ে আছে মার্কা এই বা স্বতন্ত্র প্রার্থী। তো তৎক্ষণাৎভাবে সে মানে সিদ্ধান্ত নেবে, নিয়ে তার যে দূতাবাস আছে সেই সংশ্লিষ্ট দূতাবাসে সে ওখানে গিয়ে জানাবে, যে একটা টাইম দেবে, উইদিন 3 days 4 days তুমি এটা আমাকে জানাবা। সো দে হ্যাভ দ্য টাইম, এবং এই ভোটটা কিন্তু অনেক আগে, অ্যাকচুয়াল ভোট কাস্টিং এর অনেক আগে হয়ে গেল। দ্বিতীয়ত হলো যেসব দেশে ইউএসএ তে বোধহয় সিস্টেম আছেই স্যার, অলমোস্ট 50% ভোট অ্যাডভান্স দেওয়া যায়। হ্যাঁ, এটা তো যে প্রবাসীদের অ্যাডভান্স। এখন এটার এ বাদে দ্বিতীয় যেটা সিস্টেম, সেটা হচ্ছে যেখানে বাংলাদেশি দূতাবাস নাই, এখানে ওই যে ইমেইল মানে ইমেইল বা ই ভোট এইরকম চালু থাকতে হবে। এখন মনে করেন সৌদি আরবের মানে দাম্মামে একজন আছে, অথবা রিয়াদে এম্বাসি, সেখানে সে ইমেইলে এটা পাঠাবে বা স্ক্যান কপি যে কোনোভাবে হোক স্বাক্ষর করা একটা কিছু ইয়ে করতে পারবে। এটা হলো এক। দুই হলো গিয়ে যার যেখানে দূতাবাস নাই তাদের নির্বাচন কমিশনে একটা আমাদের মানে সেল করতে পারে, যেখানে সরাসরি বলবে যে আমি আমার এলাকার অমুকে ভোট, এই ভোটটা কিন্তু গোপন থাকবে নির্বাচন করবে। এ বাদে আপনি যে সিস্টেমে যান না কেন, পোস্টাল বলেন, পোস্টাল ইজ ভেরি এক্সপেন্সিভ। পোস্টাল ইজ এক্সপেন্সিভ। প্রত্যেকটা চিঠিতে স্যার 800 টাকা, যদি আমাদের ইয়েতে মানে সরকারি টাকা পাঠাই, আর ডিএইচএল এ পাঠাইলে 5000 টাকা লাগবে। তো এটা তো মানে অ্যাবসার্ড, এটা করা বাংলাদেশের পক্ষে সম্ভব না। আর দ্বিতীয়ত হলো যে মানুষ কষ্ট করে, যে আমি এত কষ্ট করে প্রচুর এত ত্যাগ স্বীকার করে মানে একটা ভোট পাঠালাম, আর ওখানে ভোট রিগিং পাতা ছেঁড়া হলো, তখন তো সে চিন্তা করবে যে আমার একটা নৈতিক ভোটকে দেওয়ার এত পরিশ্রম করছি, আর ওখানে এতগুলো অনৈতিক ভোট ঢুকে যাচ্ছে বা সেন্টার দখল হয়ে যাচ্ছে। এরকম হলে মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। ঠিক আছে, এই যে আগ্রহের আরেকটা জায়গায় স্যার, যে এবার কি না ভোটের অপশন থাকবে স্যার আপনার মনে হয়? না ভোটের অপশন তো এখন আমরা নির্বাচন ব্যবস্থা কমিশনের মধ্যে দেখি নেই, বাট থাকা উচিত। এবং না ভোট শুধু না, এখন একটা বড় ঝুঁকি আছে, আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে, মানে তারা তো নির্বাচন করতে পারছে না মোটামুটি, তারা এরকম একটা অপশনে যেতে পারে। তো না ভোটটা এই জন্য রাখা উচিত যে ঠিক আছে, যদি তোমার পছন্দ না হয় তুমি তোমার না প্রার্থীকে মানে অফকোর্স মানে অ্যাট লিস্ট রিয়েল ইয়েটা না ভোটটা মূলত এটা পিয়ার পদ্ধতি হলে হয়তো বা কিছুটা গ্রহণযোগ্য, কিন্তু যেখানে আপনার 10 জন প্রার্থী আছে সেখানে হঠাৎ করে না হলে এটা দেওয়া না দেওয়া, ওই 2-4 জন খুবই যারা কঠোর মনোভাবের এই সিস্টেমের বিরোধিতা করে দীর্ঘক্ষণ, আপনি কি মনে করেন 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে সে না ভোটে ভোট দেওয়ার জন্য যাবে? এটার সম্ভাবনা কম। সুতরাং এটার ইমপ্লিকেশনটা আমি খুব একটা দেখি না। দ্যাট ইজ
ভেরি ইন্টারেস্টিং পার্সন যে 2 ঘন্টা কষ্ট করে না ভোট দিবে কিনা। বাট স্যার আমরা নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে আশাবাদী হতে চাই। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রাস্ট ইস্যু স্যার। মানে আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারছি না স্যার। এবং এই অবিশ্বাসের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একদিনে যদি আমরা নির্বাচন করার চেষ্টা করি, তার ভেতরেও যদি মানে দেখা গেল যে ভোট গণনার সময় 5 মিনিটের জন্য কারেন্ট চলে গেলে কি যে হবে মানে বলা খুব কঠিন। এরকম একটা পরিস্থিতিতে অনেকে আবার বলছে যে না, নির্বাচনটাকে মানে লজিস্টিক্যালি ভায়াবল করার জন্য এবং রেজাল্টটা আরেকটু মানে অ্যাকাউন্টেবল রাখার জন্য তারা বলছে যে স্ট্যাগার্ড নির্বাচন করার জন্য, যেমন একদিন হয়তো শহর অঞ্চলে, একদিন হয়তো গ্রামাঞ্চলে, অথবা অনেকে বলছে যে না, বিভাগ ওয়াইজ আলাদা করে। আপনার কি মনে হয় স্যার, নির্বাচন কমিশন কি স্যার মানে একদিনে সুষ্ঠুভাবে করতে সক্ষম, নাকি স্ট্যাগার্ড ওয়েতে করতে চাইবে? আচ্ছা, এখানে দুটো প্রশ্ন। এক হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের সক্ষমতা। তো নির্বাচন ব্যবস্থার সক্ষমতার কোনো বড় ধরনের পরিবর্তন হয়নি গত 10 মাসে। শুধু একটাই আমরা দেখেছি, যে কোনো নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কেমন হবে তার ডিপেন্ড করে সরকারের আন্তরিকতার উপরে। এখন পর্যন্ত সরকার যেটা বলছে আমরা এটাতে আশ্বস্ত হচ্ছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যবহার, এটা হচ্ছে গিয়ে আপনার বিশেষ করে সশস্ত্র বাহিনী যদি চায় যে ফেয়ার ইলেকশন হবে, কেউ ঠেকাতে পারবেন ইনশাল্লাহ। এবং যদি সশস্ত্র বাহিনী এখানে উদাসীনতা দেখায়, তাহলে যত ধরনের অনিয়ম হওয়ার সব ধরনের অনিয়ম হতে বাধ্য। এবং এখানে আমরা অলরেডি দেখেছি যে সশস্ত্র বাহিনীকে এবার একটা আইনের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে এখন নিরাপত্তা বাহিনীর মধ্যে ইনক্লুসিভ করা হচ্ছে, আলাদা কোনো এর জন্য ইনস্ট্রাকশন প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয় হলো সেটা হচ্ছে সশস্ত্র বাহিনীকে স্ট্রাইকিং ফোর্সে রাখা হচ্ছে অলরেডি। এটা নিয়ে অলরেডি সিদ্ধান্ত হয়েছে। এখন স্ট্রাইকিং ফোর্স থাকা ফাইন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সশস্ত্র বাহিনীর 1-2টা ডিটাচমেন্ট একটা উপজেলাতে থাকে, তাহলে কোনো জায়গায় আপনার সাহস দেখাবে না। বিকজ এটা দিন শেষে কিন্তু সশস্ত্র বাহিনীকে ভয় পায়, যত বড়ই হোক না কেন। সো তাদের একটা ডিটাচমেন্ট দিয়ে থাকবে। ওই যে বললাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন 7 দিনে নিয়ন্ত্রণ করা সম্ভব, 1 দিনে নির্বাচন, একদিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা যখনই আপনি স্ট্যাগার্ড ইয়েতে যাবেন, আজকে এক ডিভিশন, কালকে এক ডিভিশন, এখানে কয়েকটা নেতিবাচক জিনিস আছে। এক হচ্ছে ওইটার ফলাফল পরবর্তী বিভাগকে প্রভাবিত করবে, পরবর্তী সেগমেন্টকে। আজকে দেখলো রংপুর ডিভিশনে একটা দল এগিয়ে আছে, সুতরাং এটা বগুড়াতে মানে রাজশাহী ডিভিশনে যেদিন হবে, এইটার ফলাফল এখন প্রভাবিত করবে। 1, 2 হলো যত ধরনের আনস্ক্রুপুলাস প্রভাব, মানে অনৈতিক প্রভাব আছে, সব প্রভাব কিন্তু তখন মানে সিনক্রোনাইজ হতে ব্যবহার হতে শুরু করবে। টাকা, মাস্তান, সব কিছু, মানে গুরুত্বপূর্ণ নেতারা, যে রংপুরের যে লোক মানে মানে কোনো দলের অলরেডি নির্বাচিত হয়ে গেছেন, সে পরের দিন ওই পাশের বিভাগে গিয়ে এখানে বসে আলোচনা করবে। সো এটা করা যাবে না। এটাতে অনেক ধরনের জটিলতা হবে, বা একদিনে করাটাই যুক্তিযুক্ত, যেখানে যেভাবে হোক না কেন। আমরা এখানে 2-1টা জিনিসের দিকে আকর্ষণ মানে দিতে পারি। এক হলো যে আমি শিওর যে সশস্ত্র বাহিনী এখানে আন্তরিকতার সাথে নির্বাচন কমিশন একটা সুযোগ চেয়েছে যে নির্বাচন কমিশনকে প্রয়োজন বোধে পুরো কনস্টিটিউয়েন্সি নির্বাচন বাতিল করার অধিকার দিতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। এইটা দেওয়া উচিত। মানে এটা সরকার যদি আটকায়, তাহলে সরকারের সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন আছে। তার মানে নির্বাচন ব্যবস্থা এখন কারা আছে নির্বাচন কমিশনে? তারা তো কোনো দলীয় লোক নয়, তারা অত্যন্ত সিলেক্টিভ, এবং আমরা আস্থা রাখতে পারি এরকম মানুষ আছেন সেখানে। কে কোন দল বলো সেটা বড় কথা, আমরা তো বুঝি এ পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থার যে উদ্যোগগুলো নিচ্ছে অত্যন্ত ফেয়ার, অত্যন্ত পজিটিভ, তারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থার কাছে আপনি যত শক্তিশালী করবেন নির্বাচন ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে, নির্বাচন তত ফেয়ার হবে। তো সুতরাং দলকে পেনাল্টি করার ক্ষমতা দেন, দলের শীর্ষ নেতাকে পেনাল্টি করার ক্ষমতা দেন, দেখবেন যে আরো বেশি নির্বাচন ব্যবস্থা সুন্দর হবে। তাহলে একদিনে যদি হয় স্যার, তাহলে একদিনেই হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত না? স্থানীয় সরকার নির্বাচন এবং এটার সাথে কোনো সম্পর্ক নেই, বরং একদিনে যদি স্থানীয় সরকার নির্বাচন করা যেত, এটা কিন্তু খারাপ হতো না। অনেক খরচ। একটা আমাদের মতো দেশের মতো দেশ যদি স্থানীয় নির্বাচন এবং সংসদ নির্বাচন একসাথে করতে পারতো, তাহলে অনেক সুবিধা হতো। পলিটিক্যালি স্পিকিং, যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে না করে আগে যদি সংসদীয় নির্বাচনটা করা হয়, জাতীয় সংসদ নির্বাচন করা হয়, তাহলে কি রেজাল্ট এফেক্টেড হয়? কি অবশ্যই এফেক্টেড হবে, অবশ্যই। এখন দেখুন, কারা চাচ্ছে স্থানীয় নির্বাচন আগে?
এখন স্পষ্ট বিএনপি চাচ্ছে না, আবার জামাত ইসলাম সহ কোনো কোনো দল চাচ্ছে। কারণটা খুবই সিম্পল, কারণ বিএনপির গত 10 মাসে যে মহড়াটা দিয়েছে এটা তাদের পক্ষে যাবে না। সো স্থানীয় নির্বাচনে তাদের বড় ধরনের বিপর্যয় ঘটবে। সুতরাং বিএনপি চাইছে আগে জাতীয় নির্বাচন হোক, তারপরে তাদের সুবিধা মতো হয়তো তারা মানে বিএনপি ধারণা করছে হয়তো বহুলাংশে সে কথাও ঠিক যে তারা তো সরকার গঠন করবে। তো সরকারে যে নির্বাচন করা তখন একটা তো ওভাররাইডিং একটা অ্যাডভান্টেজ আছে। আর এখন যদি আপনার ফল বিপর্যয় ঘটে তো এটা জাতীয় নির্বাচনে তো এফেক্ট করবে। তো সুতরাং সবকিছু মিলে এখন দেখুন সবচেয়ে ভয়ানক অস্ত্র হচ্ছে সাধারণ ভোটার। এই এখন নির্বাচনের হাওয়া শুরু হয়েছে, এখন দেখবেন সব নেতা ফুলের মতো পবিত্র হতে শুরু করবে। এতদিন যে ঘটনাগুলো ঘটিয়েছে তার জন্য তওবা করে কত ধরনের না ভাই এটা বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, তুমি আমার ভাই প্রতিবেশী, অনেক সুন্দর সুন্দর কথা বলবে। এইবার জনগণকে সিদ্ধান্ত দেবে। আমি এবার একেবারে গুণগত পরিবর্তন আশা করছি বাংলাদেশের রাজনীতিতে, যেটা আমি উদাহরণ সিঙ্গাপুরের উদাহরণ থেকে দিয়েছি। সিঙ্গাপুরে দেখুন আজকে এই যে পাবলিক অ্যাকশন পার্টি যেটা ক্ষমতা আছে, সম্ভবত 14 বার পরপর 14 বার একই দল, সেই 1962 থেকে লিগ ওয়ানের যে দল ক্ষমতা আসে, এর মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছে 2011 নির্বাচনে। তখন ভোট পেয়েছিল 60 সামথিং বা 61, এক্স্যাক্টলি আমার খেয়াল নেই। তো এখন ওইটা ওরা রিসার্চ করেছে, পিপল অ্যাকশন পার্টি রিসার্চ করেছে কেন আমরা এই নির্বাচনে ভোট কম পেলাম। সেইবারে প্রথম ওই যারা নতুন ভোটার হয়েছে, মানে যারা 18 থেকে 40-এর মধ্যে, তারা দল নয় ব্যক্তি দেখে ভোট দিয়েছে, এই জন্য তাদের ভোটিংটা কম হয়েছে। এইবার বাংলাদেশে কিন্তু যারা 18 থেকে 40-এর মধ্যে আছে, এই ভোটের পার্সেন্টেজ হিউজ, তারা কিন্তু আমার ধারণা তারা দল দেখে ভোট দেবে না, ব্যক্তি দেখে ভোট দেবে। সো এটা একটা অপূর্ব সুযোগ। এই যে এত কিছু নেগেটিভ কিছু বললাম, তারপরে আমরা নতুন রাজনৈতিক দল কেন করছি? ওই আশায় দেশের সৎ শিক্ষিত আদর্শ দেশপ্রেমিক মানুষকে খুঁজে বের করতেই হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে এটার কোনো বিকল্প নাই। তাহলে তো স্যার আপনার যে প্রত্যাশা, which is of course historically evident and logical, তো সেটা করতে হলে তো স্যার ব্যালট পেপার থেকে মার্কার সরায় ফেলতে হবে স্যার। না, মার্কা সরকার না, মার্কা সরানোর কথা বলছে না, সেটা তো পিয়ার পদ্ধতির কথা আমরা আলোচনা মানে আমরা করতে পারি ডিফারেন্টলি। মার্কা সরানোর কথা বলছি না। আপনি একটা এলাকায় আপনি জানেন, আমি বলছি না যে এই দলের অমুক আমরা দেখেছি সে মাস্তানি, সে চাঁদাবাজি করছে, সে ধর্ষক, বি দলের অমুক ভালো মানুষ, সে যে দলের হোক না, আমরা কোনো মার্কা ভিত্তিক ভালো মানুষ খুঁজে বের করতে বলছি না। আমরা সে ওভারঅল ওই যে ভোটারের মানে কি বলে ব্যালট পেপারের মধ্যে যে 8 জন মানুষ আছেন, যে মার্কাই হোক না কেন, তার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কোনটা, সবচেয়ে শিক্ষিত মানুষ কোনটা, সবচেয়ে দেশপ্রেমিক মানুষ কোনটা, তাকে খুঁজে বের করে তাকেই ভোট দেখ, যেই হোক না কেন। আমরা উই আর নট বদার্ড প্রত্যেকটা দলে 5টা করে ভালো মানুষ থাক না, তাহলে তো ওই 5টা ভালো মানুষ 95টা বাজে খারাপ মানুষ, দুর্বৃত্তকে, অর্থ পাচারকারীকে দাপটের সাথে চালাতে পারবে। এইটাই আমরা চাচ্ছি। এখন দেখুন বাংলাদেশের স্বাধীনতার পরে আওয়ামী লীগ, বিএনপি, এই দলগুলি জাতীয় পার্টিকে অনেকবার দেখেছে, তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল, কি করেছিল, ক্ষমতায় যায় কি হয়েছে, সবই জানে। মানুষের কাছে কিন্তু এই জিনিসটা খুবই স্পষ্ট হয়ে আছে। এবং এখন গত 10 মাসে সরকার পতনের পরে কে কি করছে, কার কি আচরণ, আপনার আমার কাছে তথ্যের অভাব থাকে, কিন্তু গ্রামের যে মানুষটা ভোটার, তার কাছে কিন্তু ওই এলাকার 10 জন প্রার্থী সম্পর্কে একেবারে ক্লিয়ার, ঠিক মানে ব্রড ডে লাইটের মতো সবকিছু ক্লিয়ার। 1 সেকেন্ডের মধ্যে সে সিদ্ধান্ত নিতে পারবে ভালো মানুষকে কাকে ভোট দেওয়া উচিত। এক্স্যাক্টলি। এবং এইবার একটা আমি মনে করি এবার কোনো হিসাব, কোনো গাণিতিক হিসাবে, কোনো স্পেকুলেশনে আমার মনে হয় না এবার ভোটের ফলাফল হবে। এখন একটা বাংলাদেশে বিশাল রাজনৈতিক শূন্যতা অবস্থান করছে, এককভাবে কোনো দল এবার সরকার গঠন করতে পারবে আমি মনে করি না। সুতরাং এখানে ভালো মানুষ, শিক্ষিত মানুষ, সৎ মানুষের জন্য একটা অপূর্ব সুযোগ আসছে। আর এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, ওই যে বললাম যে আমি বিপ্লবের পরে একটাই বড় জিনিস, এই যে আমরা রাজনীতি করার সুযোগ পাচ্ছি, নতুন আশায় দল করার চিন্তা ভাবনা করছি। এই জন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাতে চাই, শিক্ষিত সৎ সাহসী মানুষ আর বসে থাকবেন না, রাজনীতিতে অংশগ্রহণ করুন, আদারওয়াইজ এই দেশকে আপনারা বাঁচাতে পারবেন না।
স্যার, আমরা উইথ দ্যাট নোট আমরা মানে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এবং এইখানে আমরা শেষ যে প্রশ্নটা আপনাকে করব এটা হচ্ছে 90 এই সময়ে এসে প্রচুর চর্চিত হচ্ছে যে শব্দগুলো, সেটা হচ্ছে পিআর পদ্ধতি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এই দুটো জিনিস আমরা আমাদের পলিটিক্যাল স্পেকট্রামে এর আগে প্র্যাকটিস করি নাই, ট্রাই করি নাই, উইটনেস করি নাই। সো আপনি যদি খুব সংক্ষেপে ব্যাপার দুটো একটু বুঝিয়ে বলেন আমাদের দর্শকের জন্য, এবং আসলে জনতার দল কি চায় সেটা জানতে চাচ্ছি না, আপনি কি ফিল করছেন এটা? আচ্ছা, এখানে এই বিষয়টার জটিলতা আছে। এটা আসলে খুবই সভ্য ডেমোক্রেটিক কান্ট্রি যেগুলি, সেখানে পেয়ার পদ্ধতিটা গ্রহণযোগ্য। বাট আমাদের এখানে যারা ছোট রাজনৈতিক দল আছে তাদের জন্য এটা কিন্তু প্রচণ্ড কাঙ্ক্ষিত একটা বিষয়। এটা সিস্টেমটা হচ্ছে যে আপনার আপার হাউস, লোয়ার হাউস, বাইক্যামেরাল পার্লামেন্ট, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। উচ্চকক্ষ হলো সিনেট, নিম্নকক্ষ হচ্ছে আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আমরা এটা যে নাম দেই না কেন। আচ্ছা, এখানে একটা এলাকায় আপনার এখানে প্রার্থীর কোনো ইয়ে থাকবে না। ওখানে আপনার ইয়ে থাকবে, শুধুমাত্র মার্কা থাকবে যে আপনি কোন কোন দলে ইয়ে করতে চান। এখন যদি ওই যে আবার ওই জটিলতা হবে, যদি 100 দল হয় তাহলে 100টা দলেরই প্রার্থী আপনার ছাপাতে, যত ছোট দল হোক না কেন তারও কিন্তু ইয়েতে আসতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে পরিমাণ আপনি ভোট পাবেন ওই দলের, লোয়ার হাউসের কথা বলছি, লোয়ার হাউসে যে পরিমাণ আপনি ভোট পাবেন আনুপাতিকভাবে ওই পরিমাণ প্রতিনিধিত্ব আপনি পার্লামেন্টে পাঠাতে পারবেন। এখন মনে করেন XYZ তিনটা ছোট ছোট দল, তারা ভোট পাইল 1%, 2%, 3%। যে 1% ভোট পাইল সে কিন্তু পার্লামেন্টে তার আসন হবে 3টা। ওই যে 300 জনের মধ্যে 1%-এ একটা একটা করে 3টা, যার 2% তার 6টা 9টা, এভাবে হবে। সুতরাং এভাবে করে, এখন এটার প্রবলেমটা কি, এখন XYZ এর যে আপনার ইয়ে আছেন, পার্টি প্রধান আছেন, তা সে তো প্রথম হবে, আর বাকি দুইটা করবে কি, সে বিক্রি করবে, প্রচুর টাকায় বিক্রি করবে, 5, 10, 20, 25, 50 কোটি। এখন বাংলাদেশে এমপি হওয়ার জন্য 50 কোটি টাকা, 100 কোটি টাকা দেওয়ার লোক পাওয়া যাবে। সুতরাং এটা হলো এক। দুই হলো যে আপনার এলাকায় আপনি মনে করছেন যে সবচেয়ে ভালো প্রার্থী হচ্ছে গিয়া ওয়াই, কিন্তু এই সিটটা বিক্রি করলো ওই দলীয় প্রধান একজনের কাছে, সে কখনো এলাকায় যায়ও নাই, চেনেও না, ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝতে পারেন, তাহলে মানুষের একটা আকাঙ্ক্ষা যে এরা চিন্তা করলে আমি আমার এলাকার সবচেয়ে ভালো নেতাটা এই 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 রাজনৈতিক ব্যক্তি, আর কোথাকারকে ধান্দাবাজ চাঁদাবাজ এসে এমপি হয়ে গেল। সো এটাকে তারা মানসিকভাবে মেনে নিতে পারবে না। তৃতীয় বিষয় হলো যে এই প্র্যাকটিসটা বাংলাদেশের মতো করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। তবে হ্যাঁ, এখানে একটা চমৎকার একটা সমন্বয় করা যেতে পারে আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে। আপার হাউসে যদি আমরা পিয়ার পদ্ধতি করি, লোয়ার হাউসে যে পরিমাণ সিট পেয়েছে বা যে পরিমাণ ভোট পেয়েছে বা যে পরিমাণ ভোটই হোক, এইটার আনুপাতিকভাবে ওই যে 1% ভোট যে XYZ দল পেল, তার 3জন প্রতিনিধি বা মানে একজন প্রতিনিধি, 1% বলে একজন প্রতিনিধি আপার হাউসে চলে গেল। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে আমরা যে নির্বাচন ব্যবস্থা যে আমরা কমিশনের সুপারিশ দেখেছি, সেখানে রাষ্ট্রপতির কাছে কিন্তু কিছু বিশেষ ক্ষমতা দেওয়া আছে, মানে বিশেষ বিশেষ প্রতিনিধি, ট্রাইবাল বা রিক্সাওয়ালা বা এইরকম এদের থেকে প্রতিনিধি থাকে, বা ট্রান্সজেন্ডার, তাদেরও প্রতিনিধি কিন্তু আপার হাউসে থাকবে। আপার হাউস কিন্তু ক্ষমতা বেশি লোয়ার হাউসের থেকে, ঠিক আছে? তাহলে ওখানে কি হলো, যারা খুবই ভালো করলো তাদেরও প্রতিনিধি থাকলো, আর যারা রাজনীতি হ্যাভ নট, যারা নিঃস্ব, যাদের কিছুই নাই, এদের রিপ্রেজেন্টেশন থাকলো। তাহলে এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স একটা করার কিন্তু সুযোগ আছে। সো এইটা আমি মনে করি যে একটা গ্রহণযোগ্য ব্যাপার হতে পারে এক। আর এখন শুধু মাত্র যদি আমরা আপার হাউসে করে লোয়ার হাউসটা আমরা ছেড়ে দেই 5 পোল সিস্টেমে, যেটা এখন আমাদের আছে, এখানে হলো ম্যাজিক ফিগার হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমাদের 151টা যে পাবে সেই সরকার গঠন করবে। এইটা লোয়ার হাউসটা আগে যে সিস্টেমে চলছিল, আমি খুব সহজ করে বলি, এখন যে প্রচলিত সিস্টেমে এটা লোয়ার হাউস ছিল, আপার হাউসে আমরা পিয়ার সিস্টেমে যেতে পারি, টেস্ট অ্যান্ড ট্রায়াল। সো এইটার পাশাপাশি আমাদের দল থেকে আমরা যেটা মনে করেছি সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেম মানে যুক্তরাষ্ট্রীয়, মানে যুক্তরাজ্য, মানে প্রদেশ ভিত্তিক। উপমহাদেশে শ্রীলঙ্কা মতো ছোট দেশেও কিন্তু একমাত্র বাংলাদেশ উপমহাদেশে ফেডারেল সিস্টেম নাই। এখন আমাদের যে জনগোষ্ঠী, বিশাল জনগোষ্ঠী, তাতে কিন্তু আমাদের পুরনো যে বিভাগগুলি আছে এগুলিকে প্রদেশ করার যথেষ্ট মানে কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখুন, যে কোনো বিষয়ে প্রত্যেককে কেন হাইকোর্টে আসতে হবে, প্রত্যেককে সর্বোচ্চ ট্রিটমেন্টের জন্য, সর্বোচ্চ শিক্ষার জন্য কেন ঢাকায় আসতে হবে? সো ঢাকা কেন্দ্রিক এত বিশাল একটা জনগোষ্ঠীর দেশ, এই বাংলাদেশের আজ থেকে
25 বছর আগে ফেডারেল সিস্টেমে যাওয়াটা অনেক যৌক্তিক ছিল। ডিসেন্ট্রালাইজ করে আমার কথা হচ্ছে হায়েস্ট একজন যদি একটা প্রদেশ আগের বড় বড় বিভাগগুলোকে আমরা ধরি, এটা যদি প্রদেশ হয়, তার বাইরে তার ঢাকাতে আসার কোনো প্রয়োজন থাকবে না। আজকে দেখুন আপনার বিচার বিভাগের বেঞ্চগুলিকে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। তাহলে এখন সবাই যদি ঢাকায় আসে প্রত্যেকটা কাজের জন্য, একটা পিয়নের চাকরির জন্য যদি ঢাকায় আসতে হয়, একটা সামান্য একটা ট্রিটমেন্টের জন্য ঢাকায় আসতে হয়, তাহলে এই ছোট্ট মানে ঢাকা শহর আর কি ভারে, মানে এটা শুধুমাত্র মানসিক মানুষের ভার তা তো না, এই যে কর্মকাণ্ড, যাতায়াত, চলাচল, অর্থনীতি সবকিছু মানে একটা বিশাল একটা চাপ নিতে হচ্ছে। সো এই জায়গাটায় আমরা ফেডারেল সিস্টেমের কথা আমাদের দল থেকে বলছি। এবং এটার আর একটা সুবিধা হলো, যেমন তিস্তা মহাপরিকল্পনা কত আলোচনা হচ্ছে, কত ধরনের মানে বালিশ পাচার, যাত্রা, সার্কাস, নাটক হচ্ছে। হ্যাঁ, তো এগুলি নিয়ে না যাই, কিন্তু এই যে তিস্তা যে একটা আমাদের নর্থ বেঙ্গলকে বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি। এখান থেকে বিশাল একটা শস্য খাবার ভান্ডার আমরা এখান থেকে খাবার পাই। ওরা সবচেয়ে বেশি দারিদ্র হচ্ছে নর্থ বেঙ্গলে। গত বাজেটে এত চিৎকার চেঁচামেচি করা হলো, তিস্তা মহাপরিকল্পনা 1 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়নি। তাহলে এটা যদি প্রাদেশিক সিস্টেম হতো, তাহলে কিন্তু ওই প্রাদেশিক ফান্ড থেকে এটা নিয়ে কাজ করা যেত। সে একইভাবে যদি এমন করা যেত যে প্রত্যেকটা বিভাগীয় শহরে, প্রত্যেকটা প্রদেশের সমস্ত মানে ফেডারেল সিস্টেমে কি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় লাইক ডিফেন্স, লাইক এগ্রিকালচার বা রেল, এরকম ইম্পর্টেন্ট ইস্যু বাদে সব কিছু কিন্তু প্রাদেশিক সরকারকে দিতে হয়। তাহলে আপনি চিন্তা করুন, এইভাবে যদি একটা সিস্টেম আমরা করতে পারতাম বাংলাদেশের জন্য, তাহলে আমাদের অনেক বেশি এটা মানে যুগোপযোগী এবং আধুনিক হতো, এবং জনসেবাটা মানুষের কাছে পৌঁছাতে দেওয়া সহজ হতো। রাইট। আমরা স্যার প্রায়ই একটা জায়গায় অ্যাগেইন পারসেপশন মিস্টেক এটা, যে কখনো কখনো আমরা আমাদের জিওগ্রাফিক যে সাইজ, তার উপরে বেস করে গভর্নমেন্টের সাইজ ভাবার চেষ্টা করি, বাট আমরা ভুলে যাই যে এই 16 কোটি অথবা 18 কোটি মানে এটা অনেক বড় একটা জনগণ। ইভেন মানে 16 কোটি একটা পপুলেশনের জন্য 300 জন সংসদ সদস্য আসলে খুব বেশিও না, যদি আমরা অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের জনসংখ্যার সাথে কম্পেয়ার করি। ইভেন মেবি 600 সংসদ সদস্য যথেষ্ট কিনা 16 কোটি যখন হয়, কারণ এটা তো প্রতিনিধিত্বের ব্যাপার এবং ইয়ের ব্যাপার। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের আলোচনায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ইট ওয়াজ রিয়েলি রিওয়ার্ডিং অ্যান্ড নলেজ এনরিচিং ফর আস। এনি লাস্ট কমেন্ট ফর দ্য অডিয়েন্স? আমি লাস্ট কমেন্ট বলতে এটাই বলতে চাচ্ছি, মানে পুরো দেশবাসীর উদ্দেশ্যে, যে এবার কিন্তু আমাদের একটা অপূর্ব সুযোগ এসছে শিক্ষিত সৎ দেশপ্রেমিক মানুষকে রাজনীতিতে নিয়ে আসা। আপনাদের উদ্বুদ্ধ করুন, প্রয়োজন তাদেরকে বাধ্য করুন, এটা দায়বদ্ধতা। কারণ শিক্ষিত সৎ সাহসী মানুষ যদি রাজনীতিতে না আসে, তাহলে ওই নিকৃষ্ট মানুষকে দিয়ে শাসিত হতে হবে। এতে বাংলাদেশে মুক্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই সুযোগটা আমরা যেন আর মানে হাতছাড়া না করি, এটাই একটা আমার আবেদন থাকবে পুরো দেশবাসীর প্রতি। ধন্যবাদ আপনাকে অনেক, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ স্যার। সুধী দর্শক মণ্ডলী, স্যারের এই বক্তব্যের পর আর আসলে বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। আমরা আশা করব যে এবার বাংলাদেশের জনগণ ভোটার হিসেবে সঠিক সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করবেন এবং তার নিজের যে ভোটটি আছে সেই ভোটের মূল্যটি অনুধাবন করার চেষ্টা করবেন। আবারও পরবর্তী স্ট্র্যাটলগের এপিসোডে অন্য কোনো নতুন টপিক এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। আমাদের সাথেই থাকবেন। জনতার দল জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।